আমার না কিছু লাগবে না, শুধু ভালো একটা বর লাগবে। একটাও প্রেম করিনি এই জীবনে, শুধুমাত্র বরের সাথে প্রেম করার জন্যে। আমার বর আমাকে ভালোবাসলেই আমি খুশি। তুই যার কপালে জুটবি না, বড় ভাগ্যবান হবে সে। সত্যি? হ্যাঁ, কচু। কানের কাছে সারাদিন বসে প্যান 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 করবে। বাইরে গেলে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে বলবে, ওগো শুনছো, খেয়েছো, বসেছো, কি করছো, কবে আসবে, অপেক্ষায় আছি তো। অবশ্যই। আমার এসব ভালোবাসাযুক্ত অত্যাচার সহ্য করতে না পারলে এ কেমন বর? রোবট হবে নাকি? আমি বিয়ে করব কেন তাহলে? বাবার বাড়িতেও তো থাকতে পারি। বিয়ে করব শুধু এমন একটা পার্সোনাল শ্রোতা পাওয়ার জন্য, যাকে আমি পা থেকে মাথা পর্যন্ত সব কথা শেয়ার করতে পারবো। সে আমার শুধু বন্ধু না, আমার অভিভাবক হবে। এখন তো আব্বু আম্মুকে এমন কথা বলা যায় না যা বান্ধবীদের বলা যায়, আর বান্ধবীদের অনেক কিছু বলা যায় না যা শুধু বাবা মা জানে। আর আমার বর তো সব জানবে। এত ইম্পর্টেন্স দিচ্ছি কেন? শুধুমাত্র তার জন্য রান্না করা, তার ঘরের কাজ করা আর তার বাচ্চার মা হওয়ার জন্য? কখনো না। আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার সাথে ঘুরবে, হাসবে, তখনই সে হবে আমার বর, নয়তো সে থাকবে তখনও পর। বাসায় আসার পথে দিয়া রিধিকে তার বিয়ের জন্য ছেলে দেখতে আসা কবি মশাইয়ের প্রতি তার ভালোবাসা সব কিছুই প্রকাশ করে। রিধি বাসায় এসে এসব অনিককে শোনায়। দিয়াকে ছেলেপক্ষ দেখতে এসেছে শুনেই অনিকের বুকটা কেঁপে ওঠে। অনিক আর দেরি না করে আদিবা সিদ্দিকা আর কামাল সিদ্দিককে জানিয়ে দেয় সে দিয়াকে বিয়ে করতে চায়। ছেলের পছন্দে তাদের কোনো আপত্তি ছিল না। পরের দিন বিয়ের প্রস্তাব নিয়ে আদিবা সিদ্দিকা আর কামাল সিদ্দিক যান দিয়াদের বাসায়। ফয়সাল আর রাজিয়ার অনিককে খুব পছন্দ ছিল, আর যেহেতু দিব্য আর রোহানের খুব ভালো বন্ধু, তাই আপত্তি দেখায়নি। দিব্য আর রোহানকে জানানোর পর তারাও খুশি হয় খুব। রিধি তো মহা খুশি, তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তার ভাবি হতে যাচ্ছে। দিয়া যখন জানতে পারে অনিক বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তারপর থেকে সে অনেক খুশি, কারণ তার মনের মাঝে কবি মশাইয়ের জন্য শুধু অনিকই উপযুক্ত। দিয়া আর অনিককে পাশাপাশি বসানো হয়। লজ্জায় আর খুশিতে যেন মরেই যাবে দিয়া। একটু কথা বলার সুযোগ খুঁজছিল, কিন্তু আশ্চর্য, তাদের একা কথা বলার কেউ সুযোগ দিচ্ছে না। এক সপ্তাহ পর আজ অনিক আর দিয়ের বিয়ে। বিয়েতে রক্তিমের পরিবারকে দাওয়াত করা হয়। জোনায়ে তার নবনী রিধিকে আজ কত মাস পর দেখছেন। রিধিমা, মা আমার, কেমন আছিস? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোকে ছাড়া ভালো থাকা যায়? কিছু ভালো লাগে না। তুই ছাড়া ঘরটা যে বড্ড শূন্য মনে হচ্ছে। বাবার কথা কি একবারও মনে পড়েনি? হ্যাঁ, রোজ মনে পড়তো। অনেক মিস করি তোমায়। রিধি, ভালো আছো মা? না, ভালো নেই। আমরা কেউ ভালো নেই। রিধি, আম্মাকে ক্ষমা করে দিস মা। অনেক কষ্ট দিয়েছি। আমি নির্দয় হয়ে পড়েছিলাম যে তোর মায়া ভরা চেহারাটা আমার চোখে পড়েনি। আমি তোমার সাথে রাগ করে নেই মা, কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন সব ভুলে গিয়েছি। তোমরা আমার জন্য যা করেছিলে এতটা বছর, তা কখনোই ভোলা যায় না। সামান্য কষ্ট আমি কিভাবে মনে রাখতে পারি বলো? আর বাবা মা সন্তানদের ভালো চায়। তুমি তো রক্তিমের ভালো চেয়েছিলে। আমি রক্তিমের ভালো চাইনি। রক্তিমের ভালো থাকাটা তোর সাথে ছিল। আমি চেয়েছিলাম সমাজের সামনে ভালো থাকা। আমি খারাপ, অনেক খারাপ মা। আমাকে ক্ষমা করে দিস। আমি কত ভুল করেছিলাম, তুমি কি রাগ করেছিলে? আমিও ক্ষমা করে দিয়েছি তোমায়। আর এইসব কথা কখনো তুলবে না তো মা। আমার ছেলেটা ভালো নেই রিধি। তুই ছাড়া রক্তিম কখনোই কারোর সাথে সুখী হবে না। আমার ছেলেটার পাশে থাকবি তো সারা জীবন? রিধি মাথা নিচু করে আছে। সে নিজেও রক্তিমকে ছাড়া ভালো থাকবে না, কিন্তু এখন কি তার পরিবার মেনে নেবে এত কিছু হওয়ার পর? এদিকে তিন কবুল বলার পর দিয়া আর অনিক একটি বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অনিক দিয়াকে ভালোবাসে অনেক আগে থেকেই। আজ অনিকের ভালোবাসার নতুন সূচনা হলো। রাতে বাসর ঘরে বউ সেজে বসে আছে দিয়া। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে লজ্জায়। এক ভিন্ন অনুভূতি আসছে মনে। রিধি আশেপাশে কোথাও হয়তো পরিচিত কেউ আছে, তাই কিছুটা হালকা লাগছে দিয়ার, নয়তো বসে বসে কান্না করত। দিয়া বিয়ের আগের দিন রাতে বসে বসে কিছু ভিডিও দেখেছিল, বিয়ের দিন বিদায়ের সময় মেয়েরা কি করে তা দেখার জন্য। রিধি তাকে এই বুদ্ধি দেয়। বিভিন্নভাবে মেয়েরা কাঁদে সেই দিন। কেউ চিৎকার করে কাঁদে, যা দিয়া কখনো করবে না। কেউ বাবা মাকে ধরে রাখে আর বলে, আমি যাব না, আমি যাব না। কিন্তু দিয়া তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়া, তাই এই ধরনের কান্নাকাটি বাদ। কেউ কেউ ফুপিয়ে কাঁদে, কিন্তু এভাবে ফুপানোর অভ্যাস দিয়ার নেই। অনেক নাচতে নাচতে চলে যায়, অনেক হাসে দাঁত বের করে।
একটাও দিয়ার মানসম্মত মনে হয়নি। এখন সমস্যা হচ্ছে দিয়ার খুব সহজে কান্না পায় না। দিয়ার ধারণা তার অশ্রু গ্রন্থিতে পানির পরিমাণ কম, অথবা তার মস্তিষ্ক এই ব্যাপারে কোনো সাড়া দেয় না। তাই সে এসব ভিডিও দেখেছিল কিভাবে কান্না শুরু করবে তা চর্চা করার জন্য। কারণ বিদায়ের সময় না কাঁদলে লোক কি বলবে। তাও দিয়ার কান্না পায়নি, তাই রিধির বুদ্ধিতে সে অভিনয় করেছিল। কারণ সারা নাক টেনেছিল যাতে মনে হয় সে কেঁদেছে, আর টিস্যু দিয়ে চোখটা আড়াল করার চেষ্টা করেছে। বাবা মার থেকে বিদায় নেওয়ার চেয়েও তার কাছে এখন চোখ ঢেকে রাখা গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ হলো দিয়া বসে আছে, বিরক্ত লাগছে এত সাজগোজ নিয়ে বসে থাকতে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে পরিচিত নম্বর দেখে ভয় পেয়ে গেল। এটা তো তার কবি মশাইয়ের নম্বর। এত চিন্তা করার সময় ছিল না দিয়ার। সে তাড়াতাড়ি কল রিসিভ করলো। প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, পড়েছি তোমার হাসির মায়ায়। যতবার দেখেছি তোমার আঁখি, বদি আছো তুমি হিয়ার রাখি। তোমার মাঝে কি আছে ওগো মায়াবিনী, আমি তোমারে ছাড়িয়ে যেতে পারিনি। আজ সৃষ্টি হয়েছে এক নতুন বন্ধন, ললাটে তোমার আঁকা হলুদ চন্দন। মায়াবতী এখন থাকবো তুমি আর আমি, তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। দিয়া চোখ বন্ধ করে করে রেখেছিল এতক্ষণ। অনিক দরজা ঠেলে ঘরে ঢুকলো। দিয়া চোখ খুলে অনিককে সামনে দেখল। দিয়ার সামনে এসেই কলটা কাটলো অনিক। কবি মশাই? না না, অনেক মশাই। হাই মিস দিয়া, না না মিসেস অনি। দিয়া আর অনিকের মুখে হাসির আমেজ। দিয়া ধারণা করেছিল অনিক তার কবিমশাই। তবুও সম্পূর্ণ প্রমাণ না পেলে কিভাবে শান্ত করবে মনকে। আজ মনও শান্ত, অপেক্ষারাও হলো সমাপ্ত। ভালো থাকুক দিয়া আর অনিক, তাদের জীবনের নতুন যাত্রা সুখের হোক। বর্ণ দাঁড়িয়ে আছে ক্যান্টিনের সামনে। ক্যান্টিনের পাশেই আছে বিরাট আকারের বট বৃক্ষ। বট বৃক্ষের শাখা প্রশাখা অনেক জায়গা জুড়ে বিস্তৃত। বটবৃক্ষের নিচে বসার জন্য বাঁশের তৈরি ব্রেঞ্চ আছে। জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বৃক্ষটির শাখায় বিভিন্ন রঙের বাতি ঝুলছে। সন্ধ্যার পর এই জায়গাটি খুবই আকর্ষণীয় দেখায়। আর রিধির এই জায়গাটা খুব পছন্দের। সে মনে মনে ভেবে রেখেছে বিয়ের পর রক্তিমের সাথে আসবে এইখানে। আর রিধি পছন্দের একটি বসার জায়গাও আছে। সে সবসময় সেখানেই বসবে যে কোনো মূল্যে। যদি কেউ আগে থেকে এসে বসে যায়, সে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বেঞ্চ খালি হবে। তাই বর্ণ প্রতিদিন আগে এসে বেঞ্চটা ধরে রাখে রিধির জন্য। রিধি আর দিয়া একসাথেই ভার্সিটি আসলো আজ। আজ এত দেরি করেছিস কেন? কবে থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম জানিস? আমি তো তাড়াতাড়ি আসতাম, কিন্তু এই নতুন বউটি সকালে ঘুম থেকে উঠেই তার বরের জন্য রুটি বেলছে, ডিম ভাজি করেছে, সাথে চা বানিয়েছে, তারপর শাড়ি পরে বরের সামনে কিছুক্ষণ ঢং করেছে। তারপর বর যখন হাসি দিয়েছিল তখন একেবারে খুশিতে দৌড়ে আমার কাছে এসে বলেছে, জানিস রিধি, তোর ভাইয়ের ভালো লেগেছে হয়তো আমি নাস্তা বানিয়েছি, তাই আমার না কেমন কেমন যেন লাগছে। দেখ দেখ, হাত ঠান্ডা হয়ে গেছে, কি লজ্জা লেগেছে। তারপর কি হয়েছে জানিস, শাড়িটা পাল্টে আবার নতুন জামা পরেছে ভার্সিটি আসার জন্য। শাড়ি পাল্টানোর এতই শখ থাকলে ঘুম থেকে উঠে ইউটিউব দেখে শাড়ি পরার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ রে দিয়া, শাড়িটা না হয় পরেই আসতি, আমরাও দেখতাম। অনেক মশাই বলেছে শাড়ি শুধু তার সামনে পরতে। শাড়ি পরলে নাকি আমাকে খুব সুন্দর লাগে। দেখেছিস কত চিন্তা তার আমার জন্য। আমার ওপর যদি কেউ ক্রাশ খেয়ে বসে তখন তো অনেক মশাই কি হবে। তাই ইস কি ভালোবাসা! আমারও না এমন একটা বল লাগবে, আমাকে খুঁজে দিবি প্লিজ? ইস, এত প্যারা কেন নিস? ভালোই তো শান্তিতে আছিস, খাবি ঘুমাবি চিল করবি। এসব বিয়ে বর শ্বশুর ঘর, বড়ই যন্ত্রণা এগুলো। কে বলেছে যন্ত্রণা? ভালোবাসা দিলে কোনো যন্ত্রণা থাকে না। আর তুই তো বড় ভাইয়াকে বিয়ে করার অপেক্ষায় আছিস, যন্ত্রণার কথা কি মাথায় আসে না তখন? রক্তিম তো মিষ্টি যন্ত্রণা। এই যন্ত্রণার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকলেই তো আমার আত্মার শান্তি। রিধি, দিয়া আর বর্ণ বটের নিচে বসে কথা বলছিল। এমন সময় শাহেদ আর আদি আসলো তাদের সামনে। হাই রিধি, হাই দিয়া। তোরা এখানে? তোরা আমাদের ইউনিভার্সিটিতে? আমি না, আমি তো ঢাকায় ভর্তি হয়েছি, আদির সাথে ঘুরতে আসলাম। আদি তুই এখানে কোন সাবজেক্ট? ইংরেজি সাহিত্য। বস না, অনেকদিন পর দেখা হলো, কেমন আছিস? ভালো। শাহেদ বর্ণের দিকে আর চোখে দেখে ইশারায় রিধিকে জিজ্ঞেস করলো, কে? আমার নতুন বেস্ট ফ্রেন্ড। বর্ণালীর নাম, রাইট? হ্যাঁ, কিভাবে জানলে? তুমি তো সেলিব্রিটি, তোমাকে কিভাবে চিনব না? বুঝলাম না ঠিক।
তোমার হাতে আঁকা ছবি ভার্সিটির গ্যালারিতে ঝুলছে। তোমার ছবি সহ নাম লেখা ছিল, তাই চিনছি। তুমি দারুণ ছবি আঁকো। ধন্যবাদ। তারা আড্ডা দিল। তারপর দিয়া, রিধি ও বর্ণ তাদের ক্লাসে চলে গেল, আর আদি শাহিদকে নিয়ে বেরিয়ে পড়ল। বন্যা মেয়েটি দেখতে খুব সুন্দর। হ্যাঁ, প্রেমে পড়িসনি তো আবার? আরে না, আমার তো মন অন্য জায়গায় আটকে আছে, তোর জন্য বলছিলাম। আদি মুস্কি হাসল। আমারটা না ভাবলেও চলবে। আমার এসব প্রেমের প্রতি কোনো আগ্রহ নেই। বিয়ে করছি না আমি। সারা জীবন সিঙ্গেল থাকবি? যেসব সম্পর্ক কষ্ট দেয়, অশান্তি সৃষ্টি করে, সেসব সম্পর্ক না জড়ানোই উত্তম। এই বিষয়ে কথা বলবি না আমার সাথে আর। ভার্সিটি থেকে এসে দিয়া শুয়ে ফ্রেশ হয়ে আবার শাড়ি পরা শুরু করে দিল। অনিক বাসায় এসেছে, দিয়া তা জানতো না। অনিক রুমে ঢুকে দিয়াকে দেখেই দাঁড়িয়ে গেল। দিয়া মাথা ঘুরিয়ে অনিককে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। কি করবে কিছু বুঝতে পারছে না। এসবে কোনো অভিজ্ঞতা নেই দিয়ার। অনিক দিয়ার দিকে এগিয়ে এসে বলল, আমি তো তোমার বর, এমন করছো কেন? অপরিচিত নারীর মতো নিজেকে লুকাচ্ছ কেন? শাড়ি পরতে জানো না? আমাকে বলনি কেন? আমায় কিভাবে চিনলে না ভালো মতো এখনো? আমি কি বিরক্ত করতে পারি তোমায় কখনো? কি হয়েছে, চুপ করে আছো, কিছু বলছো না কেন? কবি মশাই এমন মুহূর্ত কবি বানাতে পারে। তোমার কবি মশাই আরো অনেক কিছু পারে, জানতে চাও? অনিকের বাঁকা হাসি আর চাহনি দেখে দিয়া বুঝতে পেরেছে অনিক কি বোঝাতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোথায় পালাবে। দিয়া নিজের অশান্ত মনকে শান্ত করে বলল, আমি বরং রিধির কাছে যাই, ও শাড়ি পরিয়ে দিবে। আমি আছি না, এত পথ পাড়ি দিয়ে রিদির কাছে যাওয়ার কি দরকার? এত পথ কোথায়, পাশের রুমে তো। ইস রিয়া, তুমি না দিব্যের মতো হওনি, রোহানের মতো হয়েছো। একদম ভাই বোন দুটাই নিরামিষ। দিয়া চোখ বড় করে অনিকের দিকে তাকিয়ে বলল, কি বললি? আমি নিরামিষ? আমি কি করেছি? হ্যাঁ, ও মা, তুমি যেভাবে পালাচ্ছ মনে হচ্ছে তোমার এই লজ্জা ভাঙানোর জন্য আমাকে কোর্স করতে হবে। হ্যাঁ? কেমন কোর্স আটি? বেশি না, 2-3টে মেয়ের সাথে একটু আধটু ঘোরাঘুরি করব, তারপর আর কি ওই শেখা হয়ে যাবে মেয়েদের লজ্জা কিভাবে ভাঙায়, তাই না? তোমার তো কোনো মেয়ের সাথে প্রেম এই বাবা বাবা, আমার তো কোনো মেয়ের সাথে প্রেম ছিল না, তাই অভিজ্ঞতাও নেই। কি বলো, ভালো আইডিয়া না? হ্যাঁ। দিয়ার কখনো কান্না পায়নি, কিন্তু অনিকের এই কথা শোনার পর চোখের কোণে পানি জমেছে। অনিকের হাতে শাড়ি দিয়ে অনিকের খুব কাছে এসে দাঁড়ালো দিয়া। তারপর অভিমানী কণ্ঠে বলল, দেখি পরিয়ে দাও। আজ থেকে তুমিই পরিয়ে দেবে শাড়ি, বুঝেছ? আর কোনো কোর্স করতে হবে না। ও ও তাই, আমার বউটা তো খুব জ্বলছে, আমার তো ভারী মজা লাগিছে, তার কণ্ঠ আমায় ডাকছে, আর আমার ভালোবাসা দিন দিন বাড়ছে। তোমায় ছেড়ে কোথাও যাব না, ওই মোর জীবিকা। তুমি তো আমার গল্পের একমাত্র সুন্দরী শ্রেষ্ঠা নায়িকা। কয়েকদিন পর জোনায়েদ হোসাইন আর নবনী হোসাইন রিধিদের বাসায় আসে। রক্তিমের জন্য বিয়ের প্রস্তাব দেয় রিধির বাবা মার কাছে, কিন্তু কামাল সিদ্দিক না করে দেন। তাই শুকনো মুখ করে ফিরলেন তারা। রক্তিম জানার পর অনেক কষ্ট পায়। সে আর পারবে না রিধিকে ছাড়া থাকতে। রিধিও ইদানিং বিয়ের কথা এড়িয়ে যায়। সে এত বছর পর তার বাপ্পি, আম্মি আর অনুভাইয়াকে পেয়েছে। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে আবার দূরে চলে যাবে। রক্তিম রিধিকে বুঝিয়ে বলে, বিয়ে করার পর তুমি রোজ দেখা করতে পারবে বাবা মার সাথে, আমি আটকাবো না। কিন্তু রিধি বলে দিয়েছে এখন সে বিয়ে করবে না। রিধি হয়তো বুঝতে পারছে না রক্তিমেরও বিয়ের বয়স হয়েছে। রক্তিমের কোনো আপত্তি নেই এই অপেক্ষায়। রিধির অপেক্ষায় থেকে সে যদি বুড়ো হয়ে যায় তাহলেও চলবে, কিন্তু রিধি ছাড়া চলবে না তার। কিন্তু অপেক্ষাটাই যে যন্ত্রণাদায়ক। রাত 12টা, রোহান দাঁড়িয়ে আছে হাসপাতালের কেবিনের বাইরে। কিছুক্ষণ আগে ঈশাকে নিয়ে এসেছিল সে। ঈশার হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে। দিব্য ঢাকায় গিয়েছিল ডক্টর অফিসের কাজে। রোহানের হাত কাঁপছে, ভয়ে ঘেমে যাচ্ছে বারবার। রাজিয়া আর ফয়সাল চলে আসেন 10 মিনিটের মধ্যে। তারা নাইট ডিউটিতে ছিলেন। ডক্টর বের হওয়ার পর রোহান খুব উদ্বিগ্ন কণ্ঠে এগিয়ে গেল ঈশার খবর নিতে। চিন্তা করবেন না, ভয়ের কিছুই নেই, আপনার ওয়াইফ আর বাচ্চা সুস্থ আছে। ডক্টরের মুখে ওয়াইফ নাম শুনে বুকটা কেঁপে উঠল রোহানের। রোহান ধরা কণ্ঠে বলল,
ঈশা আমার ভাইয়ের ওয়াইফ, আমি ওর কেউ না। পরের কথাটি চাপা স্বরে বলল। রোহান ছাড়া কেউ শুনতে পায়নি এই কথা। ওহ, আই এম সরি, বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। ধন্যবাদ রোহান। দিব্যকে একটা ফোন দিয়ে বল চলে আসতে। না থাক, টেনশনে থাকবে, 2 দিন পরই তো আসছে। 2 দিন ঈশা খুব কষ্টে কাটিয়েছে। দিব্য আসার পর অনেক অভিমান দেখিয়েছিল, কিন্তু দিব্য ছেলেটি অদ্ভুত এক মায়ায় ঘেরা। বেশিক্ষণ রাগ করে যার সাথে থাকা যায় না। আগামী মাসের শেষ সামিরা আর রোহানের বিয়ে, আর আগামী মাসেই ঈশার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে দিব্যর কেন জানি মন খারাপ, চুপচাপ বসে আছে। ঈশা দিব্যর গালে হাত রেখে বলল, কি হয়েছে? অপসরি, আমার তোলা একটা ছবি সিলেক্ট হয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্টে। এখন ওরা আমাকে ওদের প্রজেক্ট নিতে চায়। অনেক ভালো খবর। মন খারাপ করে আছো কেন তাহলে? আমাকে জাপান যেতে হবে কখন? 20 দিন পর। আমাদের বাবু আসবে, তুমি আমার পাশে থাকবে না? আমি চলে আসব, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ শুধু। দেখবে আমি এসেই বাবুকে প্রথম কোলে নিব। আর রোহান আর সামিরার বিয়েতেও আমরা 3 জন একসাথে ফ্যামিলি ফটো তুলব। আর ছবিটা ঠিক এইখানে লাগিয়ে দেব। সকলে চোখ খুললেই চোখে পড়বে দিব্য আর ঈশার সুখী পরিবারের ফটো। আমি তোমাকে ছাড়া 1 সপ্তাহ কিভাবে কাটাবো? আমি থাকবো না তো কি হয়েছে, আমার বাবুটা তো আছে। বাবুটা যতদিন থাকবে তোমার দিব্য তোমার সাথেই থাকবে। অনেক ভালোবাসি তোমার অপসরি। আমি অনেক ভালোবাসি। 20 দিন দেখতে দেখতেই কেটে যায়। দিব্য সবার থেকে বিদায় নিয়ে চলে যায় এয়ারপোর্টে। রোহান এগিয়ে দিতে যায় দিব্যকে। রোহান, ঈশাকে একটু দেখে রাখিস। আই হোপ বাবু হওয়ার আগে চলে আসব, কিন্তু ওর মনটা ভালো না। আমি ঠিক সময় আসতে পারবো তো? আরে কেন পারবি না, ডেলিভারিতে আরও সময় আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ফিয়ামানিল্লাহ। ঈশার কান্না এখনও বন্ধ হচ্ছে না। দিয়া আর রাজিয়া ঈশার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে আর বলছে 1 সপ্তাহ মাত্র। কিন্তু ঈশা কিভাবে বোঝাবে দিব্যকে ভালোবাসার পর, দিব্যর বউ হওয়ার পর দিব্যকে একদিনের বেশি না দেখে কাটাতে পারে না ঈশা। এখন একটা সপ্তাহ কিভাবে কাটাবে, তাও কত দূর যাচ্ছে দিব্য। দিব্য যাওয়ার পর থেকেই ঈশা চুপচাপ বসেছিল। দিব্য বলেছে পৌঁছে ফোন দেবে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের দিকে, দিব্যর ফোনের অপেক্ষায়। দিব্য জাপান পৌঁছে ঈশাকে ফোন দেয়। ঈশা দিব্যর কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায়। এই 1 সপ্তাহ দিব্য ব্যস্ত থাকায় তেমন কথা বলতে পারেনি ঈশার সাথে, তাই খুব চিন্তায় ছিল ঈশা। 1 সপ্তাহ পর। অপসরি, আমি আসছি, কয়েক ঘন্টা পর ফ্লাইট। তাড়াতাড়ি আসো, তুমি বলেছো বাবুকে তুমি প্রথম কোলে নেবে। আচ্ছা আমার লক্ষ্মী বউ, কয়েক ঘন্টা অপেক্ষায় থাকো। এরপর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি সহ যাবো কোথাও গেলে। আসো আগে। অনেকবার বলেছো আমায় ফেলে কোথাও যাবে না, কিন্তু আমায় ফেলেই চলে গেছো সব সময়। কারণ আমার বাবুটা তো ছিল তোমার সাথে। আচ্ছা সরি, এখন আসছি আমি, আল্লাহ হাফেজ। আচ্ছা তাড়াতাড়ি, কিন্তু তোমার অপেক্ষায় আছি আমি। গভীর রাতে ঈশার খুব পেইন ওঠে। রোহান আজকেও ঈশাকে নিয়ে আসে হাসপাতালে। ঈশা শুধু দিব্যকেই খুঁজেছে। রোহান ঈশার হাত শক্ত করে ধরে আছে। ঈশা কান্নামাখা কণ্ঠে রোহানকে বলল, দিব্য বলেছে আমার পাশে থাকবে, কিন্তু আপনাকে দাঁড় করিয়ে রেখেছে কেন? প্লিজ আমার দিব্যকে আসতে বলুন। ফ্লাইট এখন চলে আসবে, তুমি টেনশন নিও না। ঈশাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। কয়েক ঘন্টা পর অপারেশন শেষ হয়। নার্স এসে বলল ছেলে হয়েছে, মা একদম সুস্থ। বাচ্চাটা রোহানের কোলে দিল। রোহান প্রথম ঈশা আর দিব্যর বাচ্চা কোলে নিয়েছে। এই অধিকারটি সৃষ্টিকর্তা থাকেই তাকে দিয়েছে হয়তো, তাই আজ দিব্যর জায়গায় সে দাঁড়িয়ে আছে। ঈশার জ্ঞান ফেরার পর দিব্যকে খুঁজেছে। ঈশাকে সবাই শান্ত করার চেষ্টায় আছে। এতক্ষণে তো দিব্যর ল্যান্ড করার কথা। রোহান গাড়ি পাঠিয়েছিল দিব্যকে আনার জন্য, হয়তো এতক্ষণে গাড়িতে উঠেছে। রোহান হাসপাতালের করিডোরে পায়চারি করছে, কেন জানি অস্বস্তি লাগছে খুব। ফয়সাল আর রাজিয়াকে পাঠিয়ে দেয় বাসায়। হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের সামনে এসে দাঁড়ায় রোহান। রোহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কান গরম হয়ে যাচ্ছে, হাত পা যেন অবশ হয়ে পড়েছে। এমন কিছু সে দেখবে আশাই করেনি।
রোহান কয়েক মিনিটের জন্য নির্বাক হয়ে পড়েছে। তার চোখ আটকে আছে টিভিতে আসা ব্রেকিং নিউজে। কিছুক্ষণ আগে জাপান থেকে আসা ফ্লাইট ল্যান্ড করার আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে যায়। রোহান কাপা হাতে ড্রাইভারকে ফোন লাগায়। ড্রাইভারটিও একই খবর দেয়, এয়ারপোর্টে নাকি প্রচুর ভিড়। এই অবস্থায় দিব্যকে কোথায় খুঁজে পাবে? রোহানের মাথা আর কাজ করছে না। ঈশাকে হাসপাতালে ফেলে যেতেও পারছে না। রোহান আর কিছু না ভেবে অনিককে ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে নিউজটি সবার চোখে পড়ে। নতুন অতিথি আসার খুশিতে থাকা মানুষগুলোর মাঝে মুহূর্তেই ভিড় করে আতঙ্কের ছায়া। দিব্য কি ঠিক আছে? সবার মনে একটাই প্রশ্ন এখন। দিয়া আর রিধিকে হাসপাতালে রেখে অনিক আর রোহান বেরিয়ে পড়ে দিব্যর খোঁজে। এদিকে রাজিয়া রহমান নিউজ দেখার পর থেকে পাগলের মতো করছেন। ফয়সাল আহমেদেরও আর ঘরে বসে থাকতে পারেননি, তিনিও ছুটে যান ছেলেকে খুঁজতে। আর ঈশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবিনের দরজার দিকে, দিব্যর অপেক্ষায়। ঈশার কাব্য কবে আসবে, কবে বলবে? অপসরি, আমি এসেছি। বলেছিলাম না আসবো। ইস, দেখো বাবুটা না একদম বাবার মতো হয়েছে, কি বলো? দিয়া কেবিনের বাইরে বসে বসে আল্লাহকে ডাকছে তার ভাইয়াটা যাতে সুস্থভাবে ফিরে আসে। এই মুহূর্তে ঈশার সামনে গেলে ঈশা তার চোখ মুখ দেখে বুঝতে পারবে, তাই আর ভেতরে ঢোকেনি। রোহান আর অনিক এখনও গাড়িতে। অনিক রোহানকে শান্ত করতে পারছে না। রোহানকে এই প্রথম কাঁদতে দেখছে সে। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলিয়ে ফেলেছে একদম। কাল সারা রাত রোহান ঈশার পাশে নির্ঘুম বসেছিল। দিব্যর বাচ্চাটা কোলে নিয়ে মনে মনে দিব্যর হাসি খুশি মুখ কল্পনা করেছিল রোহান। রোহান প্লিজ, এইভাবে কাঁদিস না। ইনশাল্লাহ কিছু হবে না দিব্যের। কিছু হবে না, দিব্যর কিছু হবে না। ওর কিছু হলে ঈশার কি হবে? মেয়েটা দিব্যকে ছাড়া থাকতে পারবে না। আমার পরিবারটা শেষ হয়ে যাবে। সব কিছু আমি ফিরে পেয়েছিলাম মাত্র। আমার ভাইকে আমি হারাতে চাই না। রোহান আর অনিক এয়ারপোর্টে যায়। অ্যাম্বুলেন্সের হর্ন, মানুষের চেঁচামেচি আর ভিড় যেন রোহানের মগজ খুব লেখাচ্ছে। চিৎকার করতে ইচ্ছে করছে খুব। রোহান পাগলের মতো দিব্যকে খুঁজছে আর মানুষের ভিড় ঠেলে সামনে যাচ্ছে। আশেপাশে মানুষের কথাগুলো কানে আসছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই মারা গিয়েছে। যারা বেঁচে আছে তাদের মেডিকেলে নিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা পার হয়ে যায়। উদ্ধার কর্মীরা এসে আহত আর নিহত যাত্রীদের বের করে আনে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে। এখন শুধু চিহ্নিত করার পালা। রাজিয়া রহমানকে আর আটকে রাখা যায়নি। মেডিকেলে আহত রোগীদের মাঝে তিনি তার দিব্যকে খুঁজেছেন। ৭০ জন যাত্রীর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়। বাকি অনেকে মেডিকেলে আসার পর মারা যায়। আহতদের লিস্টে কোথাও দিব্য ছিল না। নিহতদের শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবারের সদস্যদের ডাকা হয়। আর সেখানেই রোহান তার ভাইয়াকে খুঁজে পায়। দিব্যর নিথর দেহ পড়ে আছে বেডের ওপর। রোহানের আর্তনাদ পুরো পরিবেশ গুমট করে তুলেছে। দিব্যর লাশ বাসায় আনা হয় রাত ৮টায়। আর ঈশা এখনও দিব্যর অপেক্ষায় আছে। ফয়সাল আহমেদের ঘরে এখন শোকের ছায়া নেমে এসেছে। দিব্যকে গোসল করানো হয়। আগামীকাল সকাল 10টায় দিব্যর জানাজা। ঈশার বান্ধবীরা ঈশাকে দেখতে আসে। সে সবার কাছে শুধু একটা কথাই বলেছে, দিব্যকে আসতে বলো কেউ। ও কি আমার সাথে রাগ করেছে? আমার বাবুটাকেও এখনো কোলে নেয়নি। আমি কি কোনো অপরাধ করেছি? কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, ও এখনো আসছে না কেন? রোহান শুষ্ক মুখে ঈশার সামনে এসে বসল। ঈশার আজকে মাত্র অপারেশন হয়েছে। মেয়েটি ঠিকমতো বসতেও পারছে না। রোহানকে দেখে ঈশা নিজেকে গুছিয়ে নিয়েছে যতটুকু সম্ভব। প্রচুর ব্যথা এখনও, একটুখানি নড়তেও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশা ধীর কণ্ঠে রোহানকে জিজ্ঞেস করল, দীপ এখনো আসেনি কেন আমাকে দেখতে? আমার সাথে কি রাগ করে আছে? আমার ভালো লাগছে না কিছু। ওকে একটু আসতে বলবেন প্লিজ। রোহান নিজেকে শক্ত করে বলল, দিব্য বাসায়, তোমাকে নিতে এসেছি। আপনি কেন এসেছেন? দীপ কেন আসেনি? রোহান আর কিছু না বলে উঠে চলে গেল। ঈশা এমনিতেও জানবে বাসায় যাওয়ার পর। কিন্তু ঈশার কান্নাকাটি সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতা রোহানের এখন এই মুহূর্তে নেই। অন্তত রাস্তাটা শান্ত পরিবেশে পার করতে চায় রোহান। তাই ঈশাকে কিছু বলল না সে। ঈশাকে হাসপাতাল থেকে রিলিজ দিতে চায়নি, কিন্তু তবুও রোহান তাকে নিয়ে আসে বাসায়। বাসার সামনে এসে মানুষের ভিড় দেখে ঈশার মনের ভয় বেড়ে যায় ধীরে ধীরে। বাবুকে দেখতে এত মানুষ কেন আসবে?
আর বাসার সামনে লাশবাহী গাড়ি দেখে ঈশার মাথা ঘুরছে এখন। রোহান ঈশাকে শক্ত করে ধরে উঠায়। বাবুটি ঈশার বান্ধবী মারিয়ার কোলে ছিল। বাসায় ঢুকে দেখল সবার কান্নাকাটির শব্দ। রোহান থেকে নিজেকে ছাড়িয়ে ধীর পায়ে সাদা কাপড়ে ঢাকা মানুষটির কাছে এগিয়ে গেল ঈশা। ঈশার মা ঈশিতা পারভিন মেয়েকে ধরে কান্না করে বলছেন, ছেলের মুখটা আর দেখলো না, প্রথম সন্তানকেও কোলে নিতে পারেনি। এই ঈশা, তোর বর আর নেই মা, চলে গেছে সবাইকে ছেড়ে। ঈশা আর সিজারের ব্যথার খবর নেই। কিছুক্ষণ আগেও মেয়েটি ব্যথায় কেঁদেছিল, কিন্তু এখন সব ব্যথা দিব্যকে হারানোর ব্যথার চেয়ে কম। দিব্যর পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ধীর কণ্ঠে বলছে, তোমার অপেক্ষায় ছিলাম আমি। তুমি আমাকে বলেছিলে এসেই বাবুকে প্রথম কোলে নেবে, বলেছিলে না? মিথ্যা বলছো কেন দিব্য? আমার তোমাকে ছাড়া চলবে না, আমি পারবো না। আমি কিভাবে থাকবো? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমাকে ছেড়ে যাবে না প্লিজ। আমাদের বাবুর কি হবে? এই দিব্য, যেও না প্লিজ। আমাকে অফসরি বলে কে ডাকবে বলো? ঈশার বলা কথাগুলো সবার কষ্টগুলো যেন আরও বাড়িয়ে দিচ্ছে। রাজিয়ার রহমান নিজেকে খুব শক্ত ভাবতেন। আজ তার সমস্ত শক্তি হারিয়ে গেছে। দিব্যর বাচ্চাটি কোলে নিয়ে তিনি কেঁদেই যাচ্ছেন। খিদে পেয়েছে বাবুটার, তাই সেও কাঁদছে। কিন্তু ঈশা তো নিজের মাঝে নেই। লাশ বেশিক্ষণ বাইরে থাকলে ফুলে যাবে, তাই দিব্যকে আবার ফ্রেজিং গাড়িতে ওঠানো হয়। ঈশাকে আর আটকানো যাচ্ছে না। দিব্যর সাথে সাথে সেও নিচে নেমে যায়। রোহান এতক্ষণ একপাশে দাঁড়িয়েছিল। ঈশার পাগলামো দেখে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। ইফতি একা সামলাতে পারছে না। মাত্র তো কয়েকটা বছর সংসার ছিল, এত বড় ধাক্কা নিতে পারছে না ঈশা। রোহান ঈশাকে আটকানোর জন্য যায়, হাত ধরেও পারছে না। আর ঈশা পাগলের মতো ছোটাছুটি করছে। আর কিছু না ভেবে সে ঈশাকে জড়িয়ে ধরে রাখে। এই প্রথম ঈশাকে এত কাছে পেয়েছে রোহান। ঈশাকে নিজের সাথে বেঁধে রেখেছে একেবারে। আশেপাশের মানুষ দেখার সময় নেই তার। ঈশাকে জড়িয়ে ধরার পর বুঝতে পেরেছে ঈশা কাঁপছে। ঈশা কোথায় আছে সে জানে না। তার মুখে শুধু একটাই কথা, আমি তোমার অপেক্ষায় ছিলাম দিব্য। রোহান ঈশাকে কোলে নিয়ে নিজের রুমে যায় সবার সামনে। সামিরা আর তার বাবা মার চোখেও পড়েছে এসব। রোহান ঈশাকে নিজের বিছানায় বসিয়ে দিয়া আর রিধিকে ডেকে আনে। দিয়া বাবুকে নিয়ে ঈশার পাশে বসল। ঈশার বান্ধবী মারিয়া আর রাইসাও ছিল পাশে। এভাবে ঈশাকে ফেলে তাদের যেতে মন চাইছে না। ফয়সাল আহমেদ ফোন করে একটা নার্স ডাকলেন বাসায়, ঈশা আর বাবুর খেয়াল রাখার জন্য। কারণ বাসায় কারো অবস্থায় এখন ঈশাকে সামলানোর মতো না। রোহান রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায় ঈশার জন্য স্যুপ বানাতে। এরপর দুধ গরম করতে দেয়। স্বামীরা রোহানকে রান্নাঘরে যেতে দেখে নিজেও গেল। রোহান, কি করছো তুমি? ঈশার জন্য স্যুপ বানাচ্ছি। তুমি কেন বানাবে? দিয়াকে বলো। ঈশার পাশে কাউকে থাকতে হবে তো। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। তুমি কি এখন ঈশার চাকরি করবে নাকি? কি বলছো এসব? ঈশার চাকরি করব মানে কি? দেখো রোহান, আমি তোমার ভাগধর্তা। তুমি আমার সামনে, আমার বাবা মার সামনে ঈশাকে কোলে নিয়েছো, আর তাকে নিয়ে গিয়েছো তাও তোমার নিজের রুমে। আমি তখন কিছু বলিনি, বুঝেছো? আর এখন তুমি ওর জন্য এসব করছো? অদ্ভুত। রোহানের মাথায় তখনও ব্যথা ছিল। স্বামীরার কথায় মাথাটা আরও গরম হয়ে যায় তার। দাঁতেই দাঁত চেপে বলল, আমার দায়িত্ব মনে হয়েছে তাই করেছি। তোমার ভালো না লাগলে চুপ থাকো, আদারওয়াইজ আমার সামনে থেকে সরে যাও। ফর গডস সেক, কানের সামনে ঘ্যান ঘ্যান করবে না, মাথায় ব্যথা করছে খুব। স্ট্রেঞ্জ। রোহান, তুমি ঈশার জন্য আমার সাথে এইভাবে কথা বলছো? তুমি ঈশাকে কোথায় নিয়ে রেখেছো জানো? আর কিছুদিন পর আমাদের বিয়ে। তখন ওইটা শুধু তোমার না, আমাদের পার্সোনাল রুম হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ঈশাকে তার রুমে নিয়ে গেল। সে আরও ভেঙে পড়বে। ওই রুমের সব জায়গা জুড়ে দিব্যস্মৃতি। দিয়ার রুম তো খালি ছিল। অনেক এসেছে, দেখছো না তুমি? তাহলে তুমি কোথায় থাকবে? আমি এখনও অবিবাহিত। সামিরা, বোকার মতো কথা বলছো কেন? আমি যে কোনো জায়গায় থাকতে পারবো। সামনের সোফায় থাকলেও আমার কোনো সমস্যা হবে না। আর তুমি এসব কি বলছো?
তোমার কি আক্কেল নেই? আমি আক্কেল ছাড়া কথা বলছি? আর তুমি কি দেখতে পাচ্ছ? তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে কড়া ভাষায় কথা বলছো? রোহান এবার না পেরে সামিরার সামনে হাত জোর করে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করো প্লিজ। আমার ভাইটা চলে গেছে আমাদের ছেড়ে, নেই দিব্য আমাদের সাথে। তুই কি বুঝতে পারছিস না এখন এসব কথা বলার সময় না? সামিরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রোহান তার সাথে এভাবে কথা বলবে সে কখনো ভাবতেও পারেনি। রোহান স্যুপ আর 1 গ্লাস দুধ নিয়ে যায় ঈশার জন্য, তারপর দিয়াকে ডেকে দিয়ে দেয়। ভেতরে যায়নি আর। এরপর বের হয়ে বাসা থেকে বের হয়। লাশবাহী গাড়িটা খোলা ছিল তখনও। ভেতরে ফ্রিজিং মেশিন, সেখানে ছোট্ট একটা গ্লাস আসে, ওইটা দিয়ে শুধু দিব্যর মুখটা দেখা যাচ্ছে। রোহান গাড়িটির পাশে বসে কাঁদছে আর মনে করছে সেই দিনগুলো, যে দিনগুলোতে দিব্য তার পাশে ছিল। দিব্য বলেছিল তাকে, আমি যেদিন থাকবো না তোমার পাশে, কিভাবে থাকবি একা? এখন থেকে বন্ধু বানিয়ে ফেল, জীবনে বন্ধু প্রয়োজন খুব। রোহান দিব্যর চেয়ে ভালো বন্ধু বানাতে পারেনি আর বানানোর চেষ্টাও করেনি। দিব্য আছে তো, আর কি লাগবে তার। আকাশের দিকে তাকিয়ে রোহান বলল, আল্লাহ তুমি দিব্যকে ভালো রেখো, ওপারে চলে গেছে আমার ভাইটা। আমার কথা তো আর শুনবে না সে কেমন আছে এখন তাও জানি না, কিন্তু জীবনে ভালো কাজ করেছে অনেক। তবুও যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দিও। একটাবার সুযোগ থাকলে বলতাম তাকে, ভাই তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলে, আমার সবচেয়ে কাছের মানুষ, বাকি সবাই তো পরে। তুই বুঝতি আমাকে সবচেয়ে বেশি। আই প্রমিস ইউ ভাই, তোর ভালোবাসার মানুষ আর তোর ভালোবাসার অংশ দুজনেরই খেয়াল রাখবো। তোর ছেলে এখন থেকে আমার ছেলে, দিব্য আর রোহানের ছেলে দিহান, 2 বাবার সন্তান। এক ভয়ঙ্কর রাত কাটিয়েছে ঈশা। নির্বাক বসে আছে। কেউ ঈশাকে ডাকলে বিড়বিড় করে বলছে, আমি অপেক্ষায় ছিলাম দিব্যের। দিব্য আমায় বলেছে আসবে, আমার বাবুকে এখনো কোলে নিয়ে দেখেনি। ভাবি আমার করো না প্লিজ, ভাইয়া শান্তিতে থাকবে না। আমাদের দুজনকে ফেলে কে যেতে বলেছিল তোমার ভাইয়াকে? আমি কতবার বলেছি আমাকে ফেলে যাবে না। আমাকে নিয়ে যায়নি কেন? আমাকে নিয়ে গেলে আজকে আমরা একসাথে থাকতাম। দিয়া জানো, দিব্য আমাকে ছাড়া থাকতে পারে না। ও এখন কিভাবে থাকবে? আমি পারবো না, আমি পারবো না বাঁচতে। আমার আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার দিব্যকে ছাড়া হবে না। ঈশার চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। রাজিয়া রহমান নিজেকে শক্ত করে ঈশার কাছে এসে বসলেন। দিব্য ছেলেটাকে ফেলে চলে যাবে তুমি? তুমি আমার দিব্যর সাথে থাকতে চাও ঈশা? আমি দিব্যকে ছাড়া পারবো না, ভাবতে পারবো না কিছু। আমি দিব্যর সাথে থাকবো। এই বাচ্চাটাই আমার দিব্যর অস্তিত্ব, আমাদের ছোট্ট দিব্য। ঈশা মা, ছেলেটা বাবাকে হারিয়েছে, মা ছাড়া পারবে না। তোমাকে বাঁচতে হবে দিব্যর জন্য। দিব্য তোমাকে দায়িত্ব দিয়ে গেছে তার সন্তানের। এভাবে ভেঙে পড়লে আমার ছেলেটা ভালো থাকবে না। আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখুক, এটাই একমাত্র চাওয়া। এছাড়া কিছুই নেই আমাদের হাতে মা, কিছু করতে পারবো না আমরা। ঈশা কিভাবে পারবে দিব্যকে কষ্ট দিতে? না, সে কাঁদবে না, কিন্তু চোখের পানি যে বাধায় মানছে না। দেখতে দেখতে সময় হয়ে গেল দিব্যর বিদায়ের। যার আত্মা চলে গেছে হয়তো বহুদূর, আর এখন নিথর দেহখানির বিদায় বেলা। দিব্যকে সকাল 10টায় দাফন করা হয়। জানাজার শেষে যে যার বাসায় চলে যায়। সময় একদিন হয়তো পার হয়ে যাবে, মুছে যাবে দিব্য নামের ছেলেটির স্মৃতি সবার জীবন থেকে। এত কিছুর পরও কেউ চকলেটের বক্স হাতে তুলে দিলে দিয়ার মনে পড়বে দিব্য ভাইয়ার সাথে রাগ করে থাকলে সেও বোনের রাগ ভাঙানোর জন্য চকলেট নিয়ে আসত। যখন ঘুম দেরিতে ভাঙবে আর রাজিয়া রহমান শাড়ি ঠিক করতে করতে তাড়াতাড়ি রান্নাঘরে আসবেন নাস্তা বানানোর জন্য, আর দেখবেন রান্নাঘর ফাঁকা, তখন তার চোখের কোণে পানি জমবে। কারণ দেরি হয়ে গেলে তার দিব্য তার জন্য নাস্তা বানাতো আর বলতো, আজ না হয় তোমার ছেলেকে সুযোগ দিলে সেবা করার, প্রতিদিন তো তুমি করো। আর রাজিয়া মুচকি হেসে ছেলের হাতে বানানো রুটি খেয়ে বলতেন, দেখতে হবে না কার ছেলে। আর আজ বুক ভরা কষ্ট। সেই মাও মেনে নিয়েছে তার ছেলে আর কখনো আসবে না ফিরে।
কখনো হয়তো শূন্য লাইব্রেরিতে এসে দিব্যকে খুঁজবে অনেক। ছেলেটির ভ্রম কাহিনী পড়ার খুব নেশা ছিল। এক কোণে বসে পড়তো বই নিয়ে, পড়া শেষ হলে অনেককে শোনাতো। আর আজ কোথাও দিব্য নেই। দিব্যর প্রিয় বইগুলো ধুলো হয়ে জমবে হয়তো আর কিছু মাস পর। মন খারাপ করে বসে থাকলে এখন হয়তো রোহানের কাঁধে হাত রেখে কেউ বলবে না, কি হয়েছে বল, আমি আছি না, সলিউশন বের হয়ে যাবে। রাত জেগে বসে গল্প করার কেউ নেই, খেলা দেখার সঙ্গী নেই। রোহান হয়তো আবার একা হয়ে গেছে। দিব্যর পুরনো ক্যামেরাটা ঈশাকে দিয়ে গিয়েছিল। নতুন ক্যামেরা নিয়ে জাপান পাড়ি জমিয়েছিল। ক্যামেরাটাই দিব্যর হাতের ছোঁয়া লেগে আছে। খুব যত্নে তুলে রেখেছে ঈশা। দিব্যর ছবিগুলো দেখে কেটে যাচ্ছে মেয়েটির দিন। কিছু ভিডিওতে জীবন্ত দিব্যকে দেখে শুকনো হাসির রেখা টেনে আবার বিলীন করে দেয় ঈশার মলিন ঠোঁট। দেরিতে ঘুম ভাঙলে অপসরি, অফিসে চলে যাব না খেয়ে। এই কথাগুলো বললেই ঈশা তাড়াতাড়ি উঠে পড়ত, কারণ অপসরি তার কাব্যকে কিভাবে না খেয়ে যেতে দেবে। কাব্যহীন জীবন এখন আর তার অপসরির ভালো লাগে না। এখন রোজ রাতে কাব্যর অস্তিত্ব ঈশাকে ঘুমাতে দেয় না। ঈশার চোখেও ঘুম আসে না, কারণ পাশে যে তার কাব্য নেই। ঈশার কবিতা শোনার কেউ নেই আর। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে অনেক দিন। নিজের খেয়াল রাখে না সে। দিব্য দেখলে বলতো, এই পাগলি, আসো আমি চুল বেঁধে দেই। ভাত রাঁধতে গিয়ে 2বার হাত পুড়ে ফেলেছে ঈশা। হাতটি ধরে সে হাতে বরফ লাগানোর জন্য কেউ এলো না শুধু। মাঝে মাঝে ভোরের আকাশটা ঈশা দেখত তার কাব্যের কাঁধে মাথা রেখে। এখন জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে বসে থাকে। জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে ঈশা। ঈশা হাতে চুড়ি পরলে দিব্যর খুব ভালো লাগতো। ঈশা চুড়িগুলো নেড়ে চেড়ে দেখত, তাই দিব্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের চুড়ি কিনে আনতো। এখন কে তাকে চুড়ি কিনে দেবে? এখন কে তার হাতে চুড়ি পরিয়ে দেবে? আর হাত দুটি নাড়িয়ে দেখবে আর বলবে, আমার অপসরির হাতে মানিয়েছে কিন্তু। ঈশার জীবনে আজ বড়ই শূন্য, বড়ই যন্ত্রণাদায়ক। আজ স্বামীরা আর রোহানের বিয়ে হওয়ার কথা ছিল। কার্ড ছাপানো হয়েছে, কিন্তু কাউকে দেওয়া হলো না আর। সামিরার বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ আরও 2 মাস পেছাতে চান ফয়সাল আহমেদ। শোকের ঘরে বিয়ে কিসের? ছেলে হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেননি এখনও। তবে তার পরিবর্তে বাবুর আকিকা হয়েছে কোনো আড়ম্বরহীনভাবে। বাবুর নাম দেওয়া হয় মোহাম্মদ দিহান আহমেদ। নামটি রোহানের পছন্দ রাখা হয়েছে। জন্মের পর দিব্যর নাম দিব্য আহমেদ ছিল, কিন্তু রাজিয়া রহমান সেটি পরিবর্তন করে দিব্য রহমান করেছিলেন যখন তিনি আলাদা হয়েছিলেন সংসার থেকে। কিন্তু যেহেতু দিব্যর আসল নাম দিব্য আহমেদ ছিল, তাই বাবার নামের সাথে মিল রেখে নামটি দেওয়া হয়েছে। রাত 2টা, পুরো বাড়ি নীরবতায় আচ্ছন্ন। সবাই ঘুমিয়ে গেছে, শুধু 2জন এখনও জেগে আছে। একজন স্বামীর পুরনো স্মৃতি আঁকড়ে ধরে চোখের জল ফেলছে, অন্যজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। ছাদ থেকে নেমে শুনতে পেল দিহানের কান্নার আওয়াজ। রোহান দিব্যর রুমের সামনে গিয়ে দেখল দরজা খোলা। হয়তো ঈশা বেরিয়েছে রুম থেকে। তবুও কয়েকবার দরজায় টোকা দেয় রোহান। সাড়া না পেয়ে ভেতরে ঢুকল। দিহান হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। খিদে পেয়েছে হয়তো খুব, কিন্তু ঈশা তো আশেপাশে নেই। তাই দিহানকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে রোহান। ঈশা রান্নাঘরে গিয়েছিল গরম পানি আনার জন্য। যখন হাঁড়ি চুলোয় বসিয়ে দিয়েছিল তখন পানি ঠান্ডা ছিল, কিন্তু এখন এত ভারী আর গরম হাঁড়ি নিয়ে আসা খুব কষ্ট ঈশার জন্য। রোহান ঈশাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গেল। ঈশা, কি করছো? তোমাকে ডক্টর মানা করেছিল ভারী কাজ না করার জন্য, আর তুমি? আমার কাজ আমাকেই তো করতে হবে, আমার বর তো নেই আর। তুমি দিহানকে রাখো, আমি দিয়ে আসছি পানি। না, আপনি কেন করবেন? প্লিজ করবেন না এসব। সমস্যা কোথায়? ভালো দেখায় না এসব। চুপ করো ঈশা। ভালো দেখায় কি দেখায় না এসবে মাথা ঘামাতে হবে না তোমার। দিহানকে নিয়ে চুপচাপ চলে এসো। ঈশা রোহানকে খুব ভয় পায়, আর রোহানের রাগ সম্পর্কে ধারণা আছে ঈশার, তাই আর কিছু বলল না সে। ঈশার খুব কষ্ট হয় চলাফেরা করতে।
অপারেশন হয়েছে যেহেতু ক্ষত শুকাতেও সময় লাগবে, কিন্তু মেয়েটি সব কিছুই কাউকে না জানিয়ে একা একা করে যায়। ঈশা ফ্রেশ হয়ে দিহানের কাপড় পাল্টে দিচ্ছিল খুব মনোযোগের সাথে। রোহান ঈশার পাশে এসে বসল। এই কয়েকদিনে ঈশার দিকে ফিরেও তাকায়নি রোহান। সারাদিন নিজের মাঝেই থাকতো আর একা একা ঘরবন্দি হয়ে থাকতো ঈশা। রোহান অফিস থেকে আসলে আর রুম থেকে বের হতো না সে, কিন্তু আগে তো এমন করতো না। রোহান ভাবছে, ঈশা কি আমাকে ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? আমাকে বিশ্বাস করতে পারছে না। রোহান ঈশাকে আজ অনেক মাস পর ভালোভাবে দেখছে। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও মেয়েটাকে এত মায়াবী লাগছে দেখতে। রোহান অনেকবার লক্ষ্য করেছিল দিব্যকে ঈশার চুল বেঁধে দিতে। তাহলে কি ঈশা নিজের চুল বাঁধতে জানে না, নাকি ইচ্ছে করে বাঁধছে না? মেয়েটির কি খুব দরকার কাউকে কাছে পাওয়ার? ঈশা পারবে তো একা থাকতে? কিভাবে সম্ভব এতটা পথ নিঃসঙ্গ পাড়ি দেওয়া? রোহান ঈশার দিকে তাকিয়ে আছে। কোনো আকাঙ্ক্ষা ছাড়া পুরো জীবন কাটিয়ে দিতে পারবে রোহান শুধুমাত্র ঈশার দিকে তাকিয়ে। ঈশা দিহানের কাপড় পাল্টে রোহানের দিকে ফিরে দেখল। রোহান অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। ঈশা একটু শক্ত কণ্ঠে বলল, আপনি এখনো বসে আছেন? আপনার কি উচিত এত রাতে আমার রুমে এসে বসে থাকা? রোহান ঈশার কথা শুনে খুব অপমানিত হলো। ঠিকই তো বলেছে ঈশা, এভাবে মধ্যরাতে রোহানের এখানে বসে থাকাটা শোভা পায় না। কিন্তু ঈশার পাশে থাকতে ভালো লাগছিল তার। মায়ায় পড়ে গিয়েছিল আবার। ভুলেই গিয়েছে ঈশা এখন তার ভাইয়ের বিধবা। এখন তো আরও বেশি দৃষ্টিকটু রোহান আর ঈশার একসাথে একাকী বসে থাকা। রোহান আর কিছু না বলেই উঠে যায়, কিন্তু দরজার কাছে আসার পর আবার দাঁড়িয়ে গেল কিভাবে। ঈশার দিকে ফিরে বলল, প্রয়োজন হলে আমায় ডাকবে। এসব শোভা পাওয়া না পাওয়ার ব্যাপার নিয়ে বসে থাকলে জীবন চলবে না। তোমাদের দায়িত্ব এখন আমার ওপর। আপনাকে কে বলেছে দায়িত্ব নিতে? আপনি কি ভেবেছেন আমরা অসহায়? দেখো ঈশা, আমার তর্ক করা পছন্দ না। কিছু লাগলে আমাকে জানাবে। জানাতে বলেছি তাই জানাবে। আর আমি দিহানের কথা ভেবে বলছি। তোমার কিছু হলে ছেলেটার কি হবে? দিহানের এখন মা প্রয়োজন, আর দিহানের যা যা প্রয়োজন সব কিছুই এখন আমার দায়িত্বের মধ্যে আসে। ঈশা কিছু বলতে পারেনি আর, কারণ ঈশা জানে রোহান দিয়ানকে খুব ভালোবাসে, একদম বাবার মতো। আর রোহানের ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, যার রোহানের চোখ মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু রোহানের তো একটা জীবন আছে। সামিরার সাথে বিয়ে হবে তার, একটা সময় তাদের সন্তান হবে। তখন কি দিহানকে ভালোবাসতে পারবে? ঈশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দিহানকে কোলে নিয়ে বলল, বড়ই অবাগা তুই। যেদিন হয়েছিস সেদিনই বাবাকে হারিয়েছিস। আমাদের কেউ নেই আর, তুই আর আমি একা হয়ে গেলাম রে। তোর বাবা আমাদের ফেলে চলে গেল, আর সাথে বড্ড আঘাত দিয়ে গেল। তোর কপালে বাবা ছিল না, আর আমার কপালে ছিল না আমার স্বামী। তোর বাবা আমায় অপেক্ষায় রেখেই চলে গেল। হ্যাঁ, এই অপেক্ষার শেষ কখনো হবে না, কখনো না। নীরবতা বিরাজ করছে পুরো ঘর জুড়ে। নীরবতায় এখন এই মৃত ঘরটির বৈশিষ্ট্য। মাঝে মাঝে দিহানের কান্নার শব্দে প্রাণ ফিরে আসে, কিন্তু আবার কয়েক মিনিটের ব্যবধানে শান্ত হয়ে পড়ে পরিবেশ। মুখোমুখি বসে আছেন দুই দম্পতি, কারো মুখে কথা নেই। ফয়সাল আহমেদ সামিরার বাবা মাকে বিয়ের তারিখ 2 মাস পেছানোর কথা বলায় এই নীরবতা বিরাজ করছে। সামিরার বাবা সফিউল হক বিয়ে পেছাতে চান না, একটি মাত্র মেয়ের বিয়ে। তারা বিয়ের আয়োজনও করে ফেলেছেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে বিয়ে 2 মাস পেছানো যুক্তিহীন মনে করেছেন তারা। আপনারা বুঝতে পারছেন না, আমার একটা ছেলে হারিয়েছি। এভাবে ঘটা করে বিয়ে দেওয়াটা কি উচিত হবে? আমাদের তো একটি মাত্র মেয়ে, আর মেয়ে তো বিয়ের বয়স হয়েছে, আরো 2 মাস পেছানো সম্ভব না। 2 মাস যদি পেছানো না যায়, তবে শুধু ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক। ঘরোয়াভাবেই কিভাবে সম্ভব? একটি মাত্র মেয়ে আমাদের, আর আমরা বুঝতে পারছি আপনাদের অবস্থা। একটা ছেলে হারিয়েছেন, কিন্তু আরও একটা ছেলে আছে, তো তার কথা ভেবে দেখেননি? রোহান এই ঘটা করে বিয়েতে কখনো সম্মতি দিবে না। আর একটি ছেলে হারিয়েছে আর একটি আছে বলতে কি বোঝাতে যাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন?
রাজিয়া রহমানকে উত্তেজিত হতে দেখে শফিউল হক কথা কাটিয়ে দিলেন। কিছু মনে করবেন না, বলছি কি 2 মাস না 2 বছর পর বিয়ে হলেও আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ভয়টা অন্য জায়গায়। কিসের বই? শফিউল হক রোকেয়া জাহানকে ইশারা করলেন। রোকেয়া জাহান আমতা আমতা করছেন। যা বলার স্পষ্ট বলুন, আমরা কিছু মনে করব না। ঈশার কথা বলছি। ঈশা কি বাবার বাড়ি যাবে না? বাবার বাড়ি কেন যাবি ঈশা? দিব্য তো আর নেই, এ বাসায় কেন পড়ে থাকবে? রাজিয়া আর ফয়সাল দুজনেই খুব অবাক হলেন। দীপ নেই তাই বলে ঈশার উপর আমাদের দায়িত্ব শেষ? ঈশা আমাদের মেয়ের মতো, দীপের সন্তানের মা ঈশা। ঈশা একের দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। আর ঈশার মতো লক্ষ্মী একটি মেয়ে পুত্রবধূ হিসেবে পেয়েছি। ভাগ্য ভালো ছিল আমাদের, ঈশার মতো মেয়ে হয় না। অনেক ভালো মেয়েটি। এই অবস্থায় আমরা তাকে একা ছাড়তে পারি না। আমাদের মেয়ে কি কোনো অংশে কম? আমি সামিরাকে নিয়ে কিছু বলছি না। সামিরা অনেক বুদ্ধিমতী আর ভালো মেয়ে, কিন্তু ঈশাকে আমরা একা ছাড়তে পারি না। কিন্তু কতদিন একা থাকবে? আর একা কার সংসারে থাকবে? রোহান আর এই স্বামী আর এই সংসারে? আমরা কথা জটিল না করে সহজে বলছি। ঈশা এ বাসায় থাকলে লোকে বাজে কথা রটিয়ে বেড়াবে। রোহান আর ঈশা এভাবে এক ছাদের নিচে থাকতে পারবে না, আর আমাদের মেয়ে সুখেও থাকবে না। দিব্য বেঁচে থাকলে একটা কথা ছিল, আর এভাবে অন্যের সংসারে থাকতেও ঈশারও ভালো লাগবে না। ঈশা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো হজম করছিল। নিজেকে বড় অসহায় লাগছে এখন। রুমে এসে দরজা আটকে দেয়। দিব্যর শার্ট আঁকড়ে ধরে মাটিতে বসে পড়ল ঈশা। এই দিব্য, দেখছো সবাই আমাকে বোঝা ভাবছে। আমাদের কোথাও জায়গা নেই, আর আমাদের সাথে নিয়ে যেতে পারোনি। আমরা একসাথে থাকতাম, আমাদের 3 জনের একটা ছোট্ট সংসার হতো, অনেক সুখে থাকতাম আমরা। দিব্য, এই দিব্য, একটা কবিতা বানিয়েছি তোমার জন্য, শুনবে? এক বিরোহিনী বসিয়া আছে দুবাহু মেলিয়া, কবে আসিবে তাহার প্রেমী সব বাধা পেরিয়া, অপেক্ষায় রাখিয়া সে গিয়াছে চলিয়া, আসে না কেহ যাহা হইতে কখনো ফিরিয়া, পারিব না থাকিতে প্রেমী তোমারে ছাড়িয়া, রাত্রি দিন যার কাটে তোমার স্মরণ করিয়া, বহু ভালোবাসা রাখিয়াছি হিয়ায় বাঁধিয়া, জমায়াছি শুধু তোমারে বিলাইব বলিয়া, ভালোবাসি কাব্য তোমায় বাসিয়া যাইব, বিধবা তোমার আমি তোমারই রহিব। তুমি শুনলে না আমার কবিতা? হ্যাঁ দিব্য, একটু কথা বলবেন আমার সাথে? অনেক কথা জমিয়ে রেখেছি, আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট। ঈশা কান্নার শব্দ 4 দেয়ালের মাঝেই আটকে আছে। কেউ দেখলো না এই অশ্রুজল। এই পৃথিবীটা যে বড়ই স্বার্থপর। ঈশার মনে যন্ত্রণা বোঝার ক্ষমতা হয়তো আছে, কিন্তু অনুভব করার ক্ষমতা নেই কারো। রোহান সন্ধ্যায় বাসায় আসে। ফ্রেশ হয়ে রাজিয়া আর ফয়সালের ঘরে যায়। এই সময় দিহান তাদের সাথে থাকে, কিন্তু আজ নেই। রাজিয়া রোহানকে দেখে বলল, ছোট্ট দিব্যকে খুঁজছিস? হ্যাঁ। ঈশা ঘর বন্ধ করে বসে আছে, দুপুরেও কিছু খায়নি। দিহান হয়তো ঘুমাচ্ছে। দুপুরে খাইনি কেন? তুমি ডাকলে না? ডেকেছি তো, বললো খাবে না। মেয়েটিকে এভাবে আর দেখতে পারছি না, কষ্ট হচ্ছে। রোহান, এখানে এসে বসো, কথা আছে। রোহান চেয়ার টেনে বসলো বাবা মার সামনে। ফয়সাল সামিরার বাবা মার শর্তগুলো বললেন। ঈশার এই বাসায় থাকা তাদের পছন্দ না। রোহান ফয়সাল আহমেদের কথা আটকে বলল, তোমরা কি বলেছ? ঈশা আমাদের সাথে থাকবে, দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। কিন্তু রোহান, তোদের কথায়ও যুক্তি আছে, তাই ভাবছি তোর আর সামিয়ার বিয়ের পর আমি ঈশাকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাব। বাসাটা ঈশার নামে করে দেব, মাঝে মাঝে তোদের দেখতে আসব। তুমি বাবাকে ছেড়ে চলে যাবে আবার? ঈশার এই মুহূর্তে একা থাকা সম্ভব না। ঈশা এখানেই থাকবে, আর দিহানও আমার সাথে থাকবে। স্বামীরা বাবা মাকে খুশি করা, সমাজের মানুষকে খুশি করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আমার ভাইয়ের দায়িত্বগুলো পালন করা। আর এত কিছুর পর তোমাদের ওই পরিবারের সাথে যোগাযোগ রাখার কোনো দরকার নেই। তোমাদের জন্য ছেলের বউ বাচ্চা ইম্পর্টেন্ট, নাকি যাদের সাথে এখনও কোনো আত্মীয়তা হয়নি তাদের মন রক্ষা করাটা ইম্পর্টেন্ট। রোহান,
সামিরা তোর হবু স্ত্রী। হবু, কিন্তু হয়নি। যে মেয়ে এখনো বিয়ে করেই আসেনি আর এখনই আমাদের শর্তের ওপর শর্ত দিয়ে যাচ্ছে, তুমি কি ভাবতে পারছো এই মেয়ের সাথে অ্যাটলিস্ট আমি কখনো ভালো থাকতে পারবো না? সামিরা ভালো মেয়ে, কিন্তু আমার মনে কোনো জায়গা করতে পারিনি। মেয়েটি ভালো, কিন্তু আমার জন্য ভালো না। আমি পারবো না এত শর্ত মেনে নিয়ে বিয়ে করতে। ঈশা আর দিহান এখানেই থাকবে। যার ইচ্ছে হয় সে বিয়ে করবে। আমার এসবে মাথা ঘামানোর কোনো ইচ্ছেই নেই। নিজের কথাও ভেবে দেখ। আমি কি চাই জানতে চাও? কখনো জানতে চেয়েছো কেউ? হ্যাঁ বল। ঈশার দায়িত্ব নিতে চাই, ঈশাকে বিয়ে করতে চাই, দিহানের বাবা হতে চাই। তুই কি ভেবে কথা বলছিস রোহান? তোমরা বুঝবে না, বাদ দাও। রাজিয়া আর ফয়সাল চুপ হয়ে গেলেন আর রোহান উঠে চলে গেল। রুম আটকে বসে পড়ল ফ্লোরে। রোহানের মনে যা এসেছিল বলে দিয়েছে। সে ঈশাকে পায়নি, কিন্তু ভালোবাসার মায়া ছাড়তেও পারেনি। একাকী থাকলে তার খুব ইচ্ছে করতো ঈশার সাথে কথা বলতে। দিব্যর সাথে ঈশা যখন হেসে হেসে কথা বলতো, তখন নিজেকে দিব্যর জায়গায় কল্পনা করতে ভালো লাগতো। তার এসব কল্পনার কারণেই হয়তো নজর লেগে গিয়েছে দিব্য আর ঈশার ভালোবাসায়। রোহান মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলছে, আমি খুন করেছি আমার ভাইটাকে। আমি আটকাতে পারিনি আমার আবেগ, নজর লাগিয়ে দিয়েছি। আমায় মাফ করে দিস ভাই। এমনটা জানলে অনেক দূরে চলে যেতাম। কিন্তু ঈশাকে অনেক ভালোবাসি আমি। আই ট্রু লাভ হার। আই লাভ ইউ টু দিব্য, বাট আই ওয়াজ হেল্পলেস। I can't control myself. রোহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে গেল। ঈশা দুপুরে খায়নি, তার ওপর এখন ঈশাকে খাওয়ানোর দায়িত্ব। খাবার নিয়ে ঈশার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দেয় রোহান। ঈশা ভেতর থেকেই বলল, কে? আমি। দিহান ঘুম। দরজা খুলো। না, কি দরকার? খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। খাবো না। ঈশা, দরজা ভেঙে ফেলবো বলছি, মাথা খারাপ করবে না। ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে। কত বড় সাহস দরজা ভাঙার কথা বলছে। দরজা ভাঙলে দিহান ভয় পাবে, ঘুম ভেঙে যাবে। আজ তো একটা বেয়াদব দেখছি তুমি। আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি ঈশা। খুব গরম গলায় বলল রোহান কথাটি। ঈশা এমন মনে মনে খুব ভয় পেয়ে যায়। দরজার একপাশে দাঁড়িয়ে কেঁদে দেয়। এতটা বোঝা হয়ে গেছে সে যে নিজের রুমেও শান্তিতে থাকতে পারছে না। রাজিয়া আর ফয়সাল আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। রোহানের রাগ সম্পর্কে ফয়সাল আহমেদের ধারণা আছে। রাজিয়া রহমান কিছু বলতে গেলে ফয়সাল আহমেদ তাকে ইশারায় চুপ থাকতে বলেন। ঈশা মা, দরজাটা খোলো। আমি বলছি তো, তুমি না খেয়ে থাকলে দেহানের কি হবে ভেবে দেখেছ? তখন আমার ছেলেটা আরও কষ্ট পাবে। তুমি দীপকে কষ্ট দিও না মা। ঈশা কাপা হাতে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রোহান দরজাটা খুব জোরে ধাক্কা দেয়। ঈশা ভয়ে দূরে সরে যায়। রাজিয়া রোহানের সামনে এসে দাঁড়ায়। রোহান, কার উপর রাগ দেখাচ্ছিস? এভাবে দরজা বেঁধে বসে থাকা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণ কি? আর আমার সামনে এসব ন্যাকামো না করলে ভালো হয়। এখন তার জন্য আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। আমার বাচ্চা, আপনার না। তুমি চুপ করো মা, ওকে থামাও। আমার মেজাজ খারাপ করতে মানা করো। তাদের আওয়াজে দিহানের ঘুম ভেঙে যায়। রোহান খাবারের প্লেট টেবিলের ওপর রেখে দিহানকে নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, খাওয়া শেষ না করলে দিহানকে পাবে না। আজকে আমার সাথেই থাকবে দিহান। রোহান যাওয়ার পর ঈশা শব্দ করে কেঁদে দেয়। রাজিয়া হাত ধুয়ে এসে ঈশাকে ভাত খাইয়ে দেয়। ঈশার চোখ বেয়ে পানি পড়ছে আর সে পানি দিয়ে ভাতগুলো গিলছে। ফয়সাল আহমেদ ঈশার মাথায় হাত বুলিয়ে দেন। খাওয়া শেষে ঈশা রাজিয়ার হাত ধরে বলল, আমি দিব্যকে ফেলে কোথাও যাব না। এখানে আমার দিব্য আছে, ও স্মৃতি আছে সব জায়গায়। আমি দরজা আটকে বসে থাকবো, কারোর সামনে আসবো না। সামি আপু আর রোহান ভাইয়ের সামনেও আসবো না। তবুও এ ঘর ছেড়ে আমি যাব না। শেষ রাতে আমার দিব্য এ ঘরেই ছিল। মা, আমার দিব্য এখানেই ছিল, এখনও আছে হয়তো। মা, বাবা, আমাকে তাড়িয়ে দিবেন না। কারো সাহস নেই আমার মেয়েকে তাড়িয়ে দেওয়ার। আমার মেয়ে তার বাবা মার কাছে থাকবে, আর আমাদের ছোট্ট দ্বীপ থাকবে তার দাদা দাদির সাথে। রাজিয়ার রহমান কাপড় পাল্টে দিলেন, তারপর ঈশাকে শুইয়ে দিলেন।
দিহান? বাবার সাথে খেলছে, হয়তো ঘুমিয়ে পড়ো। রোহান ভাইয়া দিহানের বাবা না। ঈশা, দিহানের বাবার দরকার। বাবা ছাড়া একটা সন্তান বড় করা খুব কষ্টের। আমি জানি কষ্টটা কেমন। কিন্তু দিব্য তো চলে গেছে আমাদের ছেড়ে। হ্যাঁ, দিব্যর জায়গাটা তুমি কাউকে দিতে পারবে না হয়তো, কিন্তু দিহানকে বাবা এনে দিতে পারবে তুমি। মানে? রোহানকে বিয়ে করে। রোহান দিব্যের বাবা হতে চায়, তোমাকে বিয়ে করতে চায়। ঈশা নির্বাক তাকিয়ে আছে রাজিয়ার দিকে। চোখ দুটি খোলা হয়ে আসছে, আবার অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রুগুলোও না বড্ড বেহায়া, যখন তখন চলে আসে। কি বলছেন মা? আমার দিব্য আমার সাথে আছে এখনো। আমি ওর বিধবা হয়ে থাকবো। দিব্য আমার অপেক্ষায় আছে। আমি অন্য কাউকে জায়গা দিলে দিব্য কষ্ট পাবে। আমাদের মাঝে আর কেউ আসবে না। জীবন কারো জন্য থেমে থাকে না। এতটা নির্দয় হতে পারি না আমি। দিব্য ভালো থাকবে না কখনো। মা প্লিজ আমাকে বলবেন না এসব কথা। রাজিয়া আর কিছু বলল না। ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়ে বের হয়ে গেলেন ঈশার ঘর থেকে। ঈশাও ঘুমের রাজ্যে পাড়ি দিল অল্প সময়ের মধ্যে। অনেক ক্লান্তি ছিল তার শরীরে, আর কত রাত জেগেছিল হিসেবও নেই। রাজিয়া বের হয়ে রোহানকে দেখলেন। বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রোহান। রাজিয়া ছেলের কাঁধে হাত বুলিয়ে দিলেন। রোহান মায়ের হাত ধরে বলল, আমি ঈশার কষ্ট সহ্য করতে পারছি না। দিব্যকে হারিয়েছি, ঈশাকেও হারাতে পারবো না। আমি মেয়েটাকে ভালোবাসি মা, অনেক আগে থেকেই ভালোবাসি। দিব্য কষ্ট পেত জানলে, তাই কাউকে বলিনি কখনো, নিজের মাঝে রেখেছি। আর কত সহ্য করব এসব? ঈশা কি তোকে মেনে নেবে? আমি ঈশার অপেক্ষায় থাকব। অফিসে আজ খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে। রোহান যথেষ্ট ফর্মালভাবে নিজেকে তৈরি করেছে। দাড়িগুলো বেড়ে যাওয়ায় নিজেকে কিছুটা দেবদাস মনে হচ্ছিল তার, তাই হালকা ছাটানোর ইচ্ছে ছিল, কিন্তু অমনোযোগী হওয়ায় ছাটানোর জায়গা পুরো কেটে যায়। তাই বাধ্য হয়ে ক্লিন সেভ করতে হয়। নিজেকে দেখেই এলিয়ানের মতো লাগছে এখন। রোহান কখনো ক্লিন সেভ করেনি, তার ভালো লাগে না ক্লিন সেভ করতে। প্রচুর বিরক্তি নিয়ে রোহান নিজের রুম থেকে বের হলো। এদিকে ঈশার আজ ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। ফ্রেশ হয়ে আজ দিব্যর পছন্দের হলুদ শাড়িটি বের করে পরল। দিব্যর পছন্দের জিনিসগুলো নিজের মাঝে ধরে রেখেই যেন দিব্যকে খুঁজে পায় ঈশা। ঈশার চুলগুলো খোলা ছিল, কিছুক্ষণ আগেই গোসল করে বের হয়েছে। ঠিক মতো মাথাটাও মোছেনি। এত সময় কোথায় তার? দিহানের ঘুম ভাঙ্গার আগে বাসার কাজগুলো সারতে হবে। আর সামনে ঈশার অনার্স ফাইনাল এক্সাম। পড়াশোনাও তো হয় না অনেক দিন, তাই আজ বাবার বাসায় যাওয়ার পরিকল্পনা করেছে। কয়েকদিন সেখানে থাকলে পড়াশোনা করতে পারবে। এই ঘরে থাকলে শুধু মনটা দিব্যকে খুঁজতে থাকে। নাস্তা বানিয়ে ডাইনিংয়ে সাজিয়ে রেখেছিল ঈশা। টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চুল বেয়ে। ঈশাকে দেখতে এখন খুব স্নিগ্ধ লাগছে, কোনো কৃত্রিমত্তা নেই যেখানে। রোহান রুম থেকে বের হয়ে ঈশাকে দেখে দাঁড়িয়ে গেল। রোহান মনে মনে ভাবছে, ঈশা আজ শাড়ি পরেছে, আজ কি কোনো স্পেশাল দিন? ভালো লাগছে দেখতে খুব। প্রতিদিন এভাবে গুছিয়ে রাখতে পারে না নিজেকে। সব সময় এলোমেলো থাকার কি দরকার? কারো উপস্থিতি টের পেয়ে ঈশা মুখ ঘুরিয়ে দেখল, আর রোহানকে দেখার সাথে সাথে ঈশার বুকটা ধক করে উঠল। ঈশার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো একটি নাম, দিব্য। প্রথম দেখায় রোহানকে সে দিব্য ভেবে ফেলেছিল। রোহান ব্যাপারটা বুঝতে পেরে ঈশার কাছে আসতে যাবে, তখনই ঈশা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি আমার দিব্য হওয়ার চেষ্টা করছেন কেন? আপনি কি ভেবেছেন আপনি দিব্যর মতো চলাফেরা করলে আমি আপনাকে দিব্যের জ্যাকেট দিয়ে দেব? কখনো না। রোহান কিছু বলার আগেই ঈশা চলে গেল নিজের ঘরে। রুম বন্ধ করে অনেকক্ষণ কান্না করলো। এরপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল বাবার বাড়ি যাওয়ার জন্য। এদিকে রোহান ঈশার কথাগুলো শুনে মনে মনে অনেক কষ্ট পেল। নাস্তা না করেই বেরিয়ে পড়ল বাসা থেকে। দিহানকে দেখে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঈশার রাগ দেখে আর সাহস হয়নি। সন্ধ্যায় অনিকের সাথে দেখা হয় রোহানের। অনিক রোহানকে দেখে বলল, দিব্যের লোক। ভুলে কাটা পড়ে যায়, তাই অনিচ্ছাকৃতভাবে এই লোক হয়ে পড়ে। ঈশা ভাবছে আমি দিব্য হওয়ার চেষ্টা করছি। ভাববে না কেন? তুই বিয়ে করবি বললি, আর সেইভাবেই দোষ। তুই কিভাবে জানলি? ওর বোন আমার বউ, ভুলে গিয়েছিস? মা দিয়াকে কথাটি বলে দিয়েছে? যাই হোক,
ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আই সাপোর্ট ইউ। ঈশার এখন এমন কাউকে দরকার যে ঈশাকে অনেক ভালোবাসবে। একমাত্র তুই ছাড়া ঈশাকে আর কেউ ভালোবাসতে পারবে না। রাজি হবে না ঈশা? এত সহজে রাজি হবে ভাবলি কিভাবে? দিব্যের জায়গা নেওয়া যাবে না ভাই। দিব্য একটা ভালোবাসা। স্কেপ অনেক নিতে পারি না এসব। ভাবতেও কষ্ট হয়, দিব্য আর নেই, সহ্য হয় না আর, মেনে নিতে পারি না এই সত্যটা। স্কেপ প্লিজ, স্কেপ। আমিও পারি না আর ভালো থাকতে। ওকে ফরগেট ইট। সামিরার ফ্যামিলিকে কিভাবে হ্যান্ডেল করবে? জানি না, সামিরাকে আমি কখনো বুঝে উঠতে পারিনি। বিয়ে করা দরকার, একদিন করতে হবে, তাই না করিনি। কিন্তু ঈশাকে নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে সামিরা আর তার পরিবারকে? আচ্ছা, ঈশাকে বিয়ে করার জন্য এই বিয়ে ভাঙার কথা ছিল না তো? ঈশাকে ভোলার জন্য, দিব্য আর ঈশার জীবনে না আসার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আর এখন আমার প্রয়োজন আছে ঈশার জীবনে। এই মুহূর্তে ঈশাকে একা ফেলে আমি সরে যেতে পারি না। আর আমি মিথ্যা কথাও বলতে পছন্দ করি না। আসলে আমার নিজেরই খুব দরকার ঈশাকে। আমি ভালো থাকতে পারবো না ঈশাকে ছাড়া। দিব্য বেঁচে থাকলে তখন হয়তো সামিরাকে বিয়ে করতি। আর এখন যদি তোর আর সামিরার বিয়ের পর এই অ্যাক্সিডেন্ট হতো তখন? কাউকে এতটা নিঃস্ব সৃষ্টিকর্তা করেন না। হয়তো আমার অপূর্ণতাগুলো পূর্ণ করার সুযোগ দিয়েছেন আমাকে। আর তোর এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। তবু জানার ইচ্ছা ছিল খুব। দায়িত্ব কখনো ফেলে দেওয়া যায় না। আর তোর এইসব প্রশ্ন খুবই উদ্ভট। দিব্য তোকে কিভাবে সহ্য করতো? দিব্যের জায়গা নিতেও পারবি না তো। ঝগড়া করিস না, আমার বোন কিন্তু তোর বউ। কি করবি তুই? দিয়াকে আমি ছাড়ছি না। ওকে খবরদার রেসারেসি করতে আসবি না। রোহান বাঁকা চোখে অনেকের দিকে তাকায়। অনেক রোহানের দিকে তাকিয়ে হেসে দেয়। আরে কুল কুল, এখন শুধু আমিই তোর একমাত্র বন্ধু। আমি ছাড়া আর কোনো গতি নেই। রোহান মুস্কি হেসে বলল, ভয় পেয়েছিস? অনেক চোখ ছোট ছোট করে বলল, না, ভয় পাবো কেন? দিয়ার ভাই বলে কথা। হয়েছে, এখন বাসায় যা। আমার বউ আমার অপেক্ষায় আছে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি তোর পক্ষে আছি। ঈশাকে আর হারিয়ে ফেলিস না। সমাপ্তি টেনে দে তোর ভালোবাসার জন্য। আরে এতদিনের অপেক্ষা। রোহান মুস্কি হাসল। সে হারাতে চায় না ঈশাকে আর। রোহান বাসায় এসে ফ্রেশ হয়ে আজকেও দিহানকে খুঁজতে গেল। রাজিয়া আর ফয়সাল রোহানকে দেখে বলল, ছোট্ট দিব্য মায়ের সাথে নানার বাড়ি গিয়েছে আজ সকালে। রোহান কিছু না বলে নিজের ঘরে চলে আসলো। ভালো লাগছে না এখন আর। দিহান আর ঈশাকে ছাড়া এই ঘরটি আরও বেশি মৃত মনে হচ্ছে। এক সপ্তাহ দেখতে দেখতেই কেটে গেল। আর এদিকে ঈশাকে দেখার তীব্র বাসনা নিয়ে রোহানের রাত দিন কেটে যাচ্ছে। আজ ফয়সাল আহমেদ আর রাজিয়া রহমান সামিরার বাবা মার সাথে শেষ দেখা করলেন। বিয়েটা তারা ভেঙে দেন। অনেকটা তর্কের পর্যায়ে চলে যাওয়ার পরও ফয়সাল আর শফিউলের বন্ধুত্ব থাকায় বিষয়টির সুষ্ঠু মীমাংসা তারা করে ফেললেন। ফয়সাল আহমেদ যখন জানতে পারেন রোহান ঈশাকে ভালোবাসে, তখন তার কাছে রোহানের ভালো থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আর দ্বিতীয়ত, দিহান বাবা ছাড়া কিভাবে থাকবে, সেই চিন্তা করে এই সিদ্ধান্ত নেন। একটি সন্তানের জন্য বাবা মা দুজনেই প্রয়োজনীয় ব্যক্তিত্ব। মা সন্তানকে জীবনে চলার পথ দেখিয়ে দেয়, আর বাবা সেই পথ অন্ধকারবৃত হলে তাতে আলো জ্বালিয়ে দেয়। মা সন্তানকে জীবন যুদ্ধের জন্য সাহস দিয়ে যায়, আর সেই সাহস হারিয়ে ফেললে বাবা সন্তানকে আগলে রাখে সব ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করার জন্য। মা ভেঙে পড়লে আশ্রয়ের জন্য হাত বাড়িয়ে দেয়, আর বাবা শাসন করে আবার নিজের পায়ে দাঁড়াতে শেখায় তার সন্তানকে। রোহান ছাড়া দিহানের বাবা আর কেউ হতে পারবে না, আর কারো পক্ষে একা পুরো জীবন পার করা সম্ভব নয়। তাই ঈশা আর রোহানের বিয়ের ব্যাপারে রাজিয়া আর ফয়সাল মত দেন। পরের দিন তারা কামাল সাহেব আর ঈশিতা পারভিনের সাথে এই ব্যাপারে কথা বলেন। তাদের বিয়েতে আপত্তি থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা নিজেরাই ঈশার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। রোহান যেহেতু স্বেচ্ছায় রাজি হয়েছে, তখন তারা আর কোনো প্রশ্ন তুললেন না। ঈশা জানার পর অনেক কান্নাকাটি করেছে। ঈশার ইচ্ছে সে দিব্যর বিধবা হয়ে বাঁচবে, আর নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেকে মানুষ করবে। মৃত্যুর পর দিব্যর সাথে দেখা হলে ঈশা তাকে মুখ দেখাবে কিভাবে, যদি অন্য কাউকে সে জায়গায় বসায়। এমন সব কথা বলে সে বিয়ের বিপক্ষে চলে যায়। কিন্তু ঈশার বাবা মা
শ্বশুর শাশুড়ি আর তার নিকট আত্মীয়দের যুক্তির কাছে ঈশার যুক্তি দাঁড়াতে পারেনি। আর এই বিয়ের একমাত্র কারণ দিহানের ভবিষ্যৎ। শেষমেশ 1 সপ্তাহ পর ঈশা আর রোহানের বিয়ে হয়ে যায় আড়ম্বরহীনভাবে। বাসায় আগত পড়ানো হয়। বিয়ের পরও রোহান ঈশাকে দেখতে পায়নি। ঈশা জেদ ধরেছিল সে যাবে না কোনোভাবে, তাই অজ্ঞতা ঈশাকে ছাড়া রোহানকে বাসায় ফিরতে হয়। আজ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে সে ঈশাকে দেখেনি। আর এমন দুর্ভাগা সে বিয়ে করেও বউকে দেখতে পারল না। সেই অধিকারটিও ঈশা দেয়নি তাকে। তবুও মনে প্রশান্তি এসেছে আজ। এতটা বছর পর যেন একটু আশ্রয় পেয়েছে ভালোবাসা পাওয়ার। নিজেকে দেখে হাসি আসছে রোহানের, আর মনে মনে বলছে, হয়তো তুই প্রথম পুরুষ যে কিনা বিয়ে করে একাই বাসর করেছে ছাদের পিলারে হেলান দিয়ে। আর বউ হয়তো তার প্রথম স্বামীর বিরহে এখন অশ্রু বিসর্জন দিচ্ছে তাদের ভালোবাসার অংশকে কোলে নিয়ে। না না, শুধু দিব্য আর ঈশার ভালোবাসার অংশ না, 3টি জীবনের যোগসূত্র দিহান। শুধু দিব্যর একার অধিকার নেই, আমারও আছে। আমিও দিহানের বাবা। ফোনের ওয়ালপেপারে দিব্যর ছবি লাগিয়েছে রোহান। সেই ছবিটির দিকে তাকিয়ে বলল, তুই সত্যি আর ফিরে আসবি না ভাই? এই কথাটি বিশ্বাস হয় না এখনো। মাত্র 1টি সপ্তাহের ছুটি নিয়েছিলি আর আজ লম্বা ছুটিতে চলে গিয়েছিস। কোনো খারাপ আভাস যদি পেতাম আমি কখনো তোকে যেতে দিতাম না। তুই কে ভাবছিস আমি তোর ঈশাকে তোর থেকে কেড়ে নিয়েছি? আমি কখনো চাইনি তোকে ঈশার থেকে আলাদা করতে। আমার সাথে রাগ করে থাকিস না। রোহানের মনের মাঝে জড়তা এসে ভিড় করেছে। দিব্য কি জানতে পেরেছে ঈশা এখন শুধুমাত্র তার অপসরী নয়, রোহানেরও জীবিকা। ঈশা শুধু দিব্যর বাচ্চার মা নয়, রোহানও এখন ঈশার বাচ্চার বাবা। ওপারের মানুষগুলো কি এরপরে এপারের মানুষগুলোকে দেখতে পায়, কাছাকাছি থাকার অধিকার পায়? রোহানের জানা নেই এসব। যদি দেখতে পায়, কাছাকাছি থাকার অধিকার পায়, খুব কষ্ট পাবে হয়তো দিব্য। ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখতে না পারার কষ্ট, কথা বলতে না পারার কষ্ট, কাছে আসতে না পারার কষ্ট। রোহান জানে এই কষ্টটা কত ভয়ঙ্কর। সে চায় না দিব্য সেই কষ্ট পাক। রোহান চায় দিব্য এমন কোথাও থাকুক যেখানে শুধু শান্তি আর শান্তি, কোনো মায়া, কোনো বন্ধন যেখানে নেই। ঘুমিয়ে থাকুক দিব্য, একদিন থাকেও তো ঘুমিয়ে যেতে হবে। সবাই তো এভাবেই ঘুমিয়ে পড়বে যেভাবে আজ দিব্য ঘুমিয়ে আছে। রোহান চায় এখন দিব্য যাতে শান্তিতে ঘুমাক। একদিন হয়তো রোহান এসে দিব্যকে জাগিয়ে দেবে সেই ঘুম থেকে। তখন একসাথে আবার তারা হাসবে, কথা বলবে, পাশাপাশি হাঁটবে। এগুলো সব রোহানের কল্পনা মাত্র, কারণ একমাত্র সৃষ্টিকর্তাই জানেন সবার ঠিকানা। গভীর রাত, আকাশ পরিষ্কার, খুব সুন্দর একটা চাঁদ আকাশটিতে স্থান পেয়েছে। রোহান আর ঈশার জীবনের সাথে এই আকাশ আর চাঁদের খুব মিল। অন্ধকারবৃত এই আকাশের মতো রোহানের জীবনটাও খুব অন্ধকারময়। সেই অন্ধকারকে কিছুটা আলোকিত করার জন্য ঈশার খুব প্রয়োজন। যেভাবে এই চাঁদটি আকাশের অন্ধকারাচ্ছন্নতা কিছুটা কমিয়ে দিয়েছে, চাঁদের গায়ে যেমন দাগ লেগে আছে, ঈশার জীবনও কষ্টের দাগ ভরে আছে। চাঁদের দাগ কখনো মুছে দেওয়া যাবে না। সেও হয়তো দিব্য স্মৃতি কখনো মুছে দিতে পারবে না, বরং এই চাঁদটিকে দাগের কারণেই অনন্য লাগছে। ঠিক তেমনি ঈশাকেও দিব্যর ভালোবাসা আর দিহানের মা হওয়ার জন্য রোহানের কাছে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ মনে হয়। আকাশ আর চাঁদ একসাথে, তবুও তাদের দূরত্ব অনেক বেশি। আজ ঈশা আর রোহান একই বন্ধনে আবদ্ধ হয়েও অনেক দূর তাদের কাছে আসার পথ। কিন্তু রোহানের বিশ্বাস এই আকাশের মতো সে হেরে যাবে না। তার জীবনের চাঁদ একদিন তার কাছে আসবেই। আজ রোহানের ভালোবাসার শেষ সমাপ্তি হয়েছে। তার এতদিনের অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, কিন্তু একদিন ঈশাকে কাছে পাওয়ার অপেক্ষারও সমাপ্তি হবে। আজ নয়তো কাল ঈশাও তাকে ভালোবাসবে। রোহান দিব্যর পুরো জায়গা নিতে চায় না, শুধু অল্প একটু জায়গা করে দিলেই হবে। এতেও নিজেকে সার্থক ভাববে রোহান। ছাদে দাঁড়িয়ে আছে ঈশা। সামনে সেই বাড়িটি দেখা যাচ্ছে যেটিতে দিব্য আর ঈশার বাসর হয়েছিল। খুব ইচ্ছে করছে সেই ঘরে যাওয়ার। ইচ্ছেটা আটকাতে মন চাইছিল না। ধীর পায়ে ছাদ থেকে নেমে রুমে একবার উকি দিয়ে দেখে দিহান ঘুম। এরপর চলে আসে বাইরে।
ঈশার বাগানে কোনো ফুল ফোটেনি। ঈশার জীবনের মতো বাগানটিও নিস্তেজ। মেইন গেট পার হয়ে দাঁড়িয়ে যায়। দিব্য ঠিক এইখানে দাঁড়িয়ে ঈশার অপেক্ষা করত। ঈশা তো তাদের পুরনো বাড়িতে ঢুকলো। ঘরের এক্সট্রা চাবি ছিল তার কাছে। আশেপাশে ধুলো জমে আছে। মাসে একবার পরিষ্কার করানো হয়, কিন্তু 3 মাস এই ঘরটিতে আসা হয়নি কারো। 3 মাস হয়ে গেছে তার দিব্য ওপারে চলে গেছে। 3 মাস খুব যন্ত্রণাদায়ক ছিল ঈশার জন্য। ঈশা ধীর পায়ে তাদের পুরনো রুমে ঢুকলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিল কারণ ছাড়া, আর পারছে না দাঁড়িয়ে থাকতে। দিব্যকে এখন খুব মনে পড়ছে। ঈশা বারান্দার সামনে এসে বসে পড়ল। মুখ চেপে কান্না করছে ঈশা। আর কত কাঁদবে সে? কাঁদতে কাঁদতে বিরক্ত এসে গেছে এই কান্নার প্রতি। বেলা 12টা। দিহান কাছে সেই সকালে ঘুম ভাঙ্গার পর থেকে। বাচ্চাটার ক্ষুধা পেয়েছে খুব হয়তো। মুখ ঠোঁট শুকিয়ে গেছে একদম। ঈশিতা পারভিন দিহানকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছেন, আর কামাল সাহেবও ইফতি ঈশাকে আশেপাশে খোঁজাখুঁজি করছেন। তারা খুব ভয় পেয়ে যায়, কারণ ঈশার ইচ্ছের বিরুদ্ধে রোহানের সাথে তার বিয়ে হয়। এখন যদি রাগের বশে কিছু একটা করে বসে। এদিকে খুব ভোরেই ঈশা ঘর থেকে বেরিয়েছিল, তাই কেউ তাকে দেখেনি। ওই সময় দিব্যর পুরনো বাসার দারোয়ানও ঘুমিয়েছিল, তাই সেও ঈশাকে ঢুকতে দেখেনি। কিন্তু ঈশা তো সেই ভোরেই এসে বসে আছে দিব্যর পুরনো ঘরে, আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ইফতি রোহানকে ফোন দিয়ে ঈশাকে না পাওয়ার খবর দেয়। রোহান অফিসে ছিল সেই সময়, কাজ ফেলে চলে আসে তাড়াতাড়ি। দিব্যদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রোহান বলল, এই বাসায় যায়নি তো? দারোয়ান বলল যেতে, দেখে নেই। দারোয়ান বলল, আর তোমার বিশ্বাস করলে একটু দেখে আসবে না? চাবি আছে? আপুর কাছে থাকতে পারে, আপু কিছু একটা করে ফেললে। কখনো না, ঈশা এমন মেয়ে না। ভাইয়া, আপু এমনই। চুপ করবে তুমি? ইফতি চুপ হয়ে গেল। রোহানের চোখে মুখে ভয়ের ছাপ। দারোয়ানকে ডেকে দরজার তালা ভেঙে পুরনো বাড়ির ভেতরে ঢুকলো রোহান। স্পষ্ট বোঝা যাচ্ছে ঈশা এখন এখানেই আছে। ধুলোমাখা ঘরের মেঝেতে ঈশার পায়ের ছাপ পড়ে আছে। ইফতিকে বাইরে দাঁড় করিয়ে রোহান দিব্য আর ঈশার পুরনো রুমটিতে ঢুকল। মেঝেতে পড়ে আসে ঈশা, ঘুমিয়ে আছে খুব শান্তভাবে। মাঝে মাঝে কেঁপে উঠছে। রোহান ঈশার পাশে গিয়ে বসল। চোখের পানি গড়িয়ে পড়ায় ধুলোমাখা মেঝেটি আরও ময়লাটে দেখাচ্ছে। ঈশার কালো রঙের জামাটি ধুলোয় মাখামাখি হয়ে আছে। রোহান ঈশার মাথায় হাত বুলিয়ে দিল। মাথাটি মেঝে থেকে তুলে তার বুকে স্থান দিল। ঈশার তবুও ঘুম ভাঙেনি। পকেট থেকে রুমাল বের করে ঈশার মুখে লেগে থাকা ময়লাগুলো ঝেড়ে দিল। তারপর ঈশাকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। বাসায় এনে বিছানায় শুইয়ে দেয় ঈশাকে। ঈশার ঘুম হয়তো ভাঙবে না, তার দিহানের খিদেও পেয়েছে, তাই জোর করেই ঘুম থেকে জাগিয়ে দেয় রোহান। চোখ খুলে রোহানকে দেখে আবার দিব্য ভেবে ফেলল ঈশা। তুমি চলে এসেছো? আমি কত কষ্টে ছিলাম জানো। আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। দিব্য, প্লিজ আমাকে ফেলে যেও না কোথাও। আর যাবে না বলো, প্রমিস করো। রোহান কিছু বলার আগেই তাকে জড়িয়ে ধরল ঈশা। ঈশার ঘুমের ভাবটি এখনও যায়নি। ঈশা হয়তো ভাবছে সে স্বপ্ন দেখছে। ঈশা রোহানের গালে হালকা ঠোঁট ছুঁয়ে দিল, আর রোহান নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। ঈশার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে সে। এখন ঈশা আবার ঘুমিয়ে পড়লেই ভালো হবে রোহানের জন্য। কেন ডাকতে গিয়েছিল ঈশাকে? ঈশার ঘুমের ভাবটা কেটে গেল, তখন দুজনেই অনেক লজ্জায় পড়তে হবে। এদিকে অল্প কয়েক মিনিটের মধ্যে ঈশার ঘুমের ভাব কেটে যায়। ঈশা চোখ খোলে, শক্ত হয়ে রোহানের বুকের সাথে মিশে আছে আর ভাবছে, দিব্য তো নেই। দিব্য কোথা থেকে আসবে? রোহানকে দিব্য ভেবে ফেললো আবার। ছি, কীভাবে চেহারা দেখাবে এখন রোহানকে? কি করলো একটু আগে? একটু জোরে ধাক্কা দিয়ে রোহানকে সরিয়ে দেয় আর পালিয়ে আসে রুম থেকে। রোহানও আকস্মিক ধাক্কা সামলাতে পারেনি, কোমরে ব্যথা পায় হালকা। এরপর ঈশা আর রোহানের সামনে আসেনি। দিহানের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রোহান বাসায় চলে আসে। কয়েক সপ্তাহ পর ঈশার অনার্স ফাইনাল শুরু হয়ে যায়। ভার্সিটি থেকে বাসা দূরত্ব অনেক বেশি। ঈশার যাওয়া আসায় অনেক কষ্ট হয়ে যায়। এতটা সময় দিহান মা ছাড়া কীভাবে থাকবে? দিহানকে নিয়ে গেলেও তেমন কোনো জায়গা খুঁজে পায় না রাখার।
আর প্রতিদিন নিয়ে যাওয়া কি সম্ভব? বাইরে ঠান্ডা বাতাস লেগে যদি অসুস্থ হয়ে পড়ে? এতগুলো সমস্যা নিয়ে ঈশা পড়াশোনাও করতে পারছে না ঠিকমতো। আর ঈশার পরীক্ষাটাও 1.5 মাস ধরে চলবে। শেষমেশ রোহান এই সমস্যার সমাধান করে ফেলে। ভার্সিটির পাশেই একটি বাসা ভাড়া নেয় 1.5 মাসের জন্য। ঈশা আর দিহানকে নিয়ে উঠে পড়ে সেই বাসায়। ঈশা প্রথমে রাজি না হলেও পরিস্থিতির কারণে রাজি হতে বাধ্য হয়। ঈশার পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। রোহান এই সময় অফিস থেকে ছুটি নেয়, একেবারে দুপুরে খেয়ে অফিসে যায়, আসে রাত 8টায়। রোহানের থাকতে খুব কষ্ট হয়। ঈশা আর দিহানের ঘুমের সমস্যা যাতে না হয় তাই তেমন একটা নড়াচড়াও করে না রোহান। শেষে 2টা চেয়ার জোড়া দিয়ে অল্প জায়গা করে নেয় নিজের জন্য। এত কিছু ঈশা বুঝলেও তেমন পাত্তা দেয় না। ঈশা তো এমন মেয়ে না, কিন্তু তার রোহানের প্রতি কোনো ভালো লাগাও নেই। ঈশা ধারণার রোহানকে একটু যদি গুরুত্ব দেয় তবে সে আশকারা পেয়ে যাবে। আর ঈশা রোহানকে কখনো দিব্যর জায়গা দেবে না। ঈশা জানে অবহেলা মানুষকে দূরে ঠেলে দেয়। রোহানও হয়তো তার অবহেলা পেয়ে একদিন দূরে চলে যাবে, তখন সে হাঁপ ছেড়ে বাঁচবে। সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য আর ঈশার জন্য নাস্তা বানিয়ে ফেলল রোহান। ঈশাকে ডাকতে যাবে তখন ঈশা উঠে যায়। রোহানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অনেকটা ভড়কায় সে। বিরক্ত মাখা কণ্ঠে বলল, আপনাকে আমি সভ্য ভেবেছিলাম আর আপনি অসভ্যের মতো আমার দিকে তাকিয়ে আছেন। কি চান দেখুন, কোনো বাজে চিন্তা ভাবনা মাথায় রাখবেন না, কিন্তু ভালো হবে না। দেখো ঈশা, আমি তোমাকে ঘুম থেকে ডাকতে এসেছিলাম শুধু, আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমার স্বামী এখন, সুন্দর করে কথা বলো অ্যাটলিস্ট। আপনাকে আমি দিহানের জন্য বিয়ে করেছি, সো আপনি আমার কেউ না, অনলি দিহানের পাপা। যদিও কোনো দরকার ছিল না এত বড় ত্যাগ করার। আর শুনুন, শুধু দিহানের দায়িত্ব পালন করলেই চলবে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার যখন ইচ্ছে তখন উঠব, যেমন ইচ্ছে তেমন করব, আপনি নাক গলাতে আসবেন না। ঈশা কি শুরু করেছ? ঈশা আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। রোহানের এসব কথাবার্তা পছন্দ হয়নি। ঈশা অবহেলা করেছে তাকে, সেটি মেনেও নিয়েছে সে। কিন্তু এভাবে কড়া ভাষায় কথা বলার মতো কোনো অপরাধ তো রোহান করেনি। ঈশা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল। রোহান দিয়ানকে কোলে নিয়ে হাঁটছে। রোহানের সামনে এসে বলল, দিহানকে রুমে রেখে আসুন, ওর ক্ষুধা পেয়েছে। তুমি নাস্তা করে নাও আগে। আমি নাস্তা করব কি করব না সেটা আপনার ভাবতে হবে না। রোহান আর কিছুই বলল না ঈশাকে। কথা বললে কথা আরও বাড়বে। আর ঈশার আজকে পরীক্ষাও। রোহান চায় না তার জন্য ঈশার পড়াশোনার কোনো ক্ষতি হোক। ঈশা দিহানকে ঘুম পাড়িয়ে বাসা থেকে বের হয়ে যায় নাস্তা না করে। রোহান ডাইনিংয়ে বসে একা একা বসে থাকে। অনেক ভালোবাসা নিয়ে নাস্তা বানিয়েছিল ঈশার জন্য। ভেবেছে ঈশার দেরি হয়ে যাবে নাস্তা বানালে, আর বাইরে কিছু খেলে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ঈশা তো একটু খেয়েও দেখল না। অনেক ইচ্ছে ছিল ঈশার সাথে বসে নাস্তা করার। একটু পাশে বসলে কি এমন ক্ষতি হতো? ঈশা চলে যাওয়ার পর ঈশার সব কাজ রোহান করে দেয় প্রতিদিন। ঈশার জন্য দুপুরের খাবারও বানিয়ে রাখে। ঈশার পছন্দের খাবারের লিস্ট বানায় রোহান। ইউটিউব দেখে দেখে সারাদিন শুধু রান্না করে আর দিহানকে সামলায়। কিন্তু ঈশা তবুও রোহানের সাথে কথা বলতে চায় না। রোহানের ছায়াও যেন সহ্য হয় না ঈশার। আজ একটু রাত হয় রোহানের বাসায় ফিরতে। এসে দেখলো ঈশা আর দিহান ঘুমিয়ে আছে। রাতের খাবার বানিয়ে রেখেছে ঈশা। রোহান ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ল ঈশার পাশে। হঠাৎ খুব জোরে জোরে শব্দ হলো দরজায়। কেউ কড়া নাড়ছে বাধাহীনভাবে। ঈশার ঘুম ভেঙে যায়। মোবাইলে আলো জ্বালিয়ে দেখলো রোহান বেঘুরে ঘুমাচ্ছে। ঈশা বিছানা ছেড়ে দরজার সামনে এসে ফটক দিয়ে দেখলো কোনো ছেলে মানুষের অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু কে সেটা বোঝা যাচ্ছে না। ঈশা মনে মনে ভয় পেয়ে যায়। দৌড়ে রোহানের কাছে এসে বলল, শুনছেন, কে এসেছে একটু দেখবেন। রোহান হালকা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। ঈশার এখন খুব বিরক্ত লাগছে। যত সব খুমকাতুরে একটা। ঈশা দরজার সামনে এসে এবার সাহস নিয়ে বলল, কে? কাপা কণ্ঠে জবাব আসলো, অপসরি, দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমায় ফেলে কোথাও চলে গেছো। দিব্যর কণ্ঠের স্বর শুনে ঈশার পুরো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায়। কাপা হাতে দরজা খুলে দেখল দিব্য তাকিয়ে আছে অসহায় চোখে।
তুমি? তুমি আমায় কীভাবে ভুলে গেলে অপসরি? এত সহজে তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে। আমার কথা একবারও মনে পড়েনি। আমার খুব কষ্ট হয় জানো। তুমি শুধু আমার অপসরি, শুধুই আমার। ঈশা দিব্যর হাত ধরে বলল, আমি সব সময় তোমার থাকবো। অনেক ভালোবাসি তোমাকে। বিশ্বাস করো, আমি ওই লোকটাকে বিয়ে করতে চাইনি। সবাই জোর করে বিয়ে দিয়েছে। আমি তো তোমারই। আমি আমার অপসরির আর আমাদের বাবুকে খুব মিস করি। বাবুকে কোলে নেবে না তুমি? আমি দিহানকে নিয়ে আসছি, তুমি এখানেই বসো। ঈশা দিব্যর হাত ধরে তাকে সামনের চেয়ারে বসায়। তারপর দৌড়ে রুমে গিয়ে দিহানকে কোলে নিয়ে দিব্যর কাছে আসে, কিন্তু দিব্যকে আর কোথাও খুঁজে পায়নি। ঈশা পাগলের মতো কাঁদছে আর চিৎকার করে বলছে, আমি আবার হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি আমি তোমাকে। দিব্য, প্লিজ ফিরে আসো। আমি কাউকে তোমার জায়গা দেব না, প্রমিস। রোহানের ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। ঈশা ঘুমের মধ্যে কান্নাকাটি করছে, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখছে। ঈশার কাছে এসে ঈশার মাথায় হাত বুলিয়ে দেয় রোহান। তারপর ধীর কণ্ঠে ঈশাকে ডাকল, ঈশা কি হয়েছে? ঈশা তুমি ঠিক আছো তো? ঈশা ঘুম ভেঙে রোহানকে দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ে। চিৎকার করে রোহানকে বলল, এখন বেরিয়ে যান এই রুম থেকে। আবার আমার পাশে থাকবেন না, যান বলছি। কি হয়েছে ঈশা? এমন কেন করছো? কানে ঢুকছে না কি বলছি? অসভ্য লোক, যান বের হয়ে। আমার দোষটা কোথায় ঈশা? আপনার জন্য আমার দিব্য কষ্ট পাচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। আই হেট ইউ। ঈশা ওকে, শান্ত হও, আমি চলে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার সামনে আসবো না আর। রোহান রুম থেকে বেরিয়ে পড়ল। বাসাটা 1 মাসের জন্যই নিয়েছিল তারা, তেমন ফার্নিচার নিয়ে আসেনি, শুধু একটা বেড, ডাইনিং আর রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস সাথে এনেছে। সোফাও ছিল না। এখন বাকি রাত কিভাবে কাটাবে রোহান? শেষে একটা জায়নামাজ বিছিয়ে বালিশটা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। ঘুম আসছে না, মাথায় ঘুরছে। ঈশা দিব্যকে স্বপ্নে দেখেছে। দিব্য কি বলেছে ঈশাকে? রোহানের সাথে থাকলে দিব্য কষ্ট পায়। রোহানও দিব্যকে অনেকবার স্বপ্নে দেখেছিল, কিন্তু রোহানকে তো কিছুই বলেনি। বলেছে শুধু ঈশা আর দিহানের খেয়াল রাখতে। তবে ঈশাকে কেন বলেছে দিব্য? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকালে ঈশা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে চলে যায় দিহানকে নিয়ে। রোহান ঘুম থেকে উঠে ঈশাকে পুরো ঘরে খুঁজে কোথাও পায়নি। ঈশার আরও 3টা পরীক্ষা বাকি ছিল, আজও পরীক্ষা আছে। সে দিহানকে নিয়েই পরীক্ষা দিতে আসে। রোহান ভার্সিটিতে এসে দেখে ঈশা দিহানকে পরিচিত একটি মেয়ের কাছে দিয়ে পরীক্ষা দিতে বসেছে। দিহানকে আমার কাছে দাও, তুমি চলে যাও। ঈশা আপু আমাকে দিয়ে গেছে। আপনি কি? আমি ঈশার হাজব্যান্ড। ঈশা আপুর হাজব্যান্ড তো মারা গিয়েছে। দেখো, আমি দিহানের বাবা। এমন সময় ভার্সিটির প্রফেসর মান্নান ইসলাম রোহানকে দেখে বলল, আরে রোহান, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈশা কেমন আছে? পরীক্ষা বোধহয় আজ। জি স্যার। এটা কি আমাদের হিরোর ছেলে? জি স্যার। মান্নান ইসলাম মেয়েটির কাছ থেকে দিহানকে নিলেন। দিব্যের খবর শুনে বড় কষ্ট পেয়েছি। ঈশা খুব কম বয়সে স্বামী হারিয়েছে। শুনলাম বিয়ে করেছো ঈশাকে। জি স্যার। তোমার বাবা বলেছিল, ভালো সিদ্ধান্ত নিয়েছো। মান্নান ইসলাম আর ফয়সাল আহমেদ কলেজ বন্ধু ছিলেন, মাঝে মাঝে তাদের যোগাযোগও হয়। মেয়েটি তাদের কথা শুনে বুঝল রোহান সত্যি বলছিল। স্যার চলে যাওয়ার পর মেয়েটি রোহানকে বলল, আপনি ঈশা আপুর সেকেন্ড হাজব্যান্ড? হুম। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ঈশা আপু বলেনি আপনার কথা। আপুর সাথে আমার ভালোই ফ্রেন্ডশিপ, মাঝে মাঝে কথাও হয়। ইটস ওকে। এখন কি আমার ছেলেকে দেবে? মেয়েটি দিহানকে রোহানের কোলে দিয়ে চলে গেল। রোহান দিহানের দিকে তাকিয়ে বলল, তোর মা না বড্ড টেরা। আমি যে তোর বাবা সেটি কাউকে বলেনি কেন? আচ্ছা মানলাম, জানাতে চায় না কাউকে। আজকে কি করলো? আমাকে বলেও তো আসেনি এখানে আসার আগে। এভাবে লটার পটার করে কেন আমার সাথে? তোর দিব্য বাবা তোর মাকে কিভাবে সহ্য করতো? আমিও কিন্তু দিব্য রহমানের ভাই রোহান আহমেদ। সো এত সহজে পালাচ্ছি না আমি। আমরা দুজনে মিলে একেবারে সোজা করে দেব কিন্তু। কি আমার পক্ষে থাকবি তো? ঈশা পরীক্ষা শেষ করে
বের হয়ে রোহানকে দেখে আরও বিরক্ত হয়ে গেল। জোর করে দিহানকে কোলে নিয়ে চলে আসলো। রোহান ঈশার পেছন পেছন বাসায় আসলো। বাসায় আসার পর রোহান ঈশাকে বলল, ঈশা তুমি এমন করছো কেন? আমার কি অপরাধ? কি করেছি আমি? অন্যের বউকে বিয়ে করেছেন আর বলছেন কি অপরাধ করেছেন? রোহানের মাথা এখন গরম হয়ে যায়। প্রতিটি কথার উল্টো প্রশ্ন রোহানের ভালো লাগে না। আর তার ওপর সকাল থেকে না খেয়ে আছে। জাস্ট স্টপ ইট ঈশা। আমি একটা মানুষ, তো আমার কি কোনো অনুভূতি নেই? যা আছে তাই ব্যবহার করছো আমার সাথে। কি করব? আদর করব? ভালোবাসা দেব? কি চান আমার কাছ থেকে? আপনার মনের বাসনা আমি কখনো পূর্ণ করতে পারবো না। এত ইচ্ছে থাকলে একটা মেয়ে ভাড়া করে আনুন। ঈশার কথা শুনে রোহানের পুরো শরীর কাঁপতে থাকে রাগে। এত বড় কথা! শেষ কথাটি শুনে চিৎকার করে ওঠে রোহান আর ঈশাকে নিজের কাছে টেনে এনে বলল, চুপ, একদম চুপ। তুই আমাকে কি ভেবেছিস? আমাকে দেখে কি মনে হয় আমি তোকে আমার মনের বাসনা পূর্ণ করার জন্য বিয়ে করেছি? তুই কি ভাবছিস আমি তোর কাছে অন্য কিছুর আশায় আছি? আমার ভালোবাসা কি তোর চোখে পড়ে না? এত নোংরা মন মানসিকতা কিভাবে রেখেছিস আমাকে নিয়ে? যা, ছেড়ে দিলাম, যেখানে ইচ্ছে চলে যা, জাস্ট গেট লস্ট। ঈশা এক কোণে দাঁড়িয়ে আছে। ঈশার মুখে যা এসেছে বলে দিয়েছে। এতটা খারাপ হয়ে যাবে বিষয়টি সে ভাবতে পারেনি। রোহান ঈশাকে দেখে আবার চিৎকার দিয়ে ওঠে, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট ফ্রম হেয়ার, যা। ঈশা ঘর থেকে বের হয়ে যায়। ঈশার নিজেরই এখন খারাপ লাগছে। খুব খারাপ কথা বলে ফেলেছে সে রোহানকে। রোহান তো শুধু দিহান আর তার দায়িত্ব নিয়েছে। দিহানকে বাবার মতো আগলে রেখেছে আর তার জন্য কত কিছু করছে। সি, এতটা জঘন্য ভাষায় কথা কিভাবে বলতে পারল? রোহান 5 মিনিট চুপচাপ দাঁড়িয়েছিল এক জায়গায়। ঈশাকে বাসা থেকে বের করে দিয়েছে সে। কোথায় যাবে ঈশা? আবার বেরিয়ে পড়ল ঈশাকে খুঁজতে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে ঈশা, মুখে ওড়না পেঁচিয়ে কাঁদছে। রোহানের আওয়াজ শুনে চোখ মুছে ফেলল। বাসায় চলো, আর তো কয়েকটা দিন, তারপর আমার সাথে আর থাকতে হবে না, আর সহ্য করতে হবে না আমাকে। আমি আসবো না আর তোমার সামনে। আই এম সরি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। ইটস ওকে। রোহান বাকি দিনগুলোতে ঈশার সাথে একটি কথাও বলেনি। রাতে মেঝেতে ঘুমিয়েছিল। ঈশাও রোহানের সাথে কথা বলেনি। মনে মনে খারাপ লাগলেও দেখায়নি কিছু। ঈশার পরীক্ষা শেষ হলে ঈশা বাবার বাড়ি চলে আসে দিহানকে নিয়ে। রোহান ঈশাকে দিয়ে আসার পর বাসায় এসে খুব কেঁদেছিল। এতটা খারাপ কিভাবে ভাবলো ঈশা আমাকে? ভালোবাসা মানে কি দৈহিক সম্পর্ক? এসব তো ভালোবাসা না। সে তো ঈশার কাছে এমন ভালোবাসা চায়নি। সে শুধু চেয়েছে ঈশা যাতে তার সাথে একটু হেসে কথা বলে, একটু ভালোভাবে তাকায় তার দিকে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে যাতে। একটুকুই চেয়েছিল, বেশি কিছু তো চায়নি। এদিকে ঈশা তার মাকে স্বপ্নের কথাটি বলল যে দিব্য কষ্টে আছে রোহানের সাথে বিয়ে হওয়ায়, তাই এই সম্পর্কে সে আর রাখবে না। ঈশিতা পারভিন মেয়ের কথা শুনে বললেন, তুই কি ভেবেছিস দিব্য এসে তোকে এসব বলেছে? কখনো না। মৃত্যুর পর ওপারে চলে যাওয়া মানুষগুলোর সাথে এপারে কোনো সংযোগ নেই। দিব্যের তোর কথা মনে করার সময় নেই রে মা। সে নিজের জগতে আছে। আর এসব স্বপ্ন তুই দেখছিস কারণ তোর মনে হয় দিব্য এসব ভাবে। তুই সারা দিন এসব নিয়ে পড়ে থাকিস, তাই এসব স্বপ্ন দেখছিস। বরং দিব্য খুশি হবে জানলে। রোহানকে খুব ভালোবাসতো তোর দিব্য। দিব্য যদি জানতে পারে রোহান তার দিহানের বাবা হয়েছে, তার চেয়ে বেশি খুশি কেউ হবে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে, পাগল হয়ে যাবি তুই। রোহান অনেক ভালো ছেলে, অবহেলা করিস না মা, পাপ হবে। যাই হোক, এখন তোর বর তো। ঈশা মায়ের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। রোহান এখন ঈশার বর, ভাবতেও কষ্ট হয়। কিভাবে পারবে মানতে এই সত্যটি? পারছে না ঈশা। এত সহজ না সব কিছু মেনে নেয়া। আজ রাতটি ছিল দুটি মানুষের জন্য অন্ধকারময়। রোহান আর ঈশার জীবনের এক অন্ধকার রাত। একজন প্রিয় মানুষটির কাছে থেকে আঘাত পেয়েছে, অন্যজন নতুন জীবন কিভাবে মেনে নেবে সেই দ্বিধায় ভুগছে। 2 মাস পর আজ ঈশা শ্বশুরবাড়ি ফিরে আসে দিহানকে নিয়ে। এই 2টি মাস রোহানের সাথে দেখা করেনি ঈশা।
কিন্তু রোহান প্রতিদিন শ্বশুরবাড়ি গিয়ে ছেলেকে দেখে আসতো। মাঝে মাঝে ঈশার ছায়া দেখে বা কণ্ঠের স্বর শুনেই রোহানের সন্তুষ্টি হতো। অনেক ইচ্ছে ছিল ঈশাকে বাসায় নিয়ে আসার, কিন্তু বলার সাহস হয়নি। যদি ঈশা উল্টো বুঝে বসে বসে থাকে, ঈশার বানানো 1 কাপ চায়ের মধ্যেও রোহান ভালোবাসা খুঁজে পেত। এই 2 মাসে ঈশার এই একটি ছোঁয়া রোহান পেয়েছিল শ্বশুরবাড়ি গিয়ে। প্রথম ঈশা বিরক্তি প্রকাশ করত। রোহান আসলে অকারণেই রাগ ঝাড়ত ঘরের জিনিসপত্রের ওপর। রোহানের খারাপ লাগতো খুব। পরে আবার রোহানের জন্য চাও বানাতো নিজ হাতে। রোহানের তখন অনেক ভালো লাগতো, কিন্তু ঈশা সামনে আসতো না চা নিয়ে। শাশুড়ি ঈশিতা পারভিন নিয়ে আসতো আর বলতো, তোমার বউ বানিয়েছে, কেমন হয়েছে দেখো। এই 2 মাসে তিনি বিশেষভাবে রোহানের মনে জায়গা পেয়েছেন। রোহানের তার আন্তরিকতা খুব ভালো লাগে, আর তিনিই একমাত্র রোহানের পক্ষে বলতেন। ঈশার বাবা কামাল উদ্দিন মেয়েকে কিছুই বলতেন না। ঈশার রোহান আসলেই বলতো, ওই লোকটা আবার কেন এসেছে, যত সব। তোর সমস্যা কোথায়? তার ছেলেকে দেখতে এসেছে, তোর ইচ্ছে না থাকলে চলে যা সামনে থেকে। রোহান দমে গেলে ঈশিতা তাকে সান্ত্বনা দিয়ে বলতো, কিছু মনে করো না বাবা, এক সময় ঠিক হয়ে যাবে সব। জি, আমি সেই সময়ের অপেক্ষায় থাকব। বর্তমান ঈশার দিহানকে নিয়ে দিব্যর রুমে চলে যায়। রাজিয়া রহমান ঈশাকে বলল, ঈশা, তুমি এখন থেকে রোহানের সাথে থাকবে দিব্যকে নিয়ে। আমি তোমাদের জন্য রুমটা গুছিয়ে রেখেছি। না মা, আমি এখানেই থাকবো। দেখো মা, রোহান এখন তোমার স্বামী। আমি একটা ছেলে হারিয়েছি, রোহানকে হারাতে চাই না। ঈশা, রোহানের ভবিষ্যৎ এখন তোমার সাথে। তুমি মেনে নাও এই সম্পর্ক। কিসের জেদ ধরে আছো? দিব্যের হায়াত ওইটুকুই ছিল। তোমার ভাগ্য, তোমার স্বামী দুজন লেখা ছিল, তাই আজ রোহানের সাথে তোমার বিয়ে হয়েছে। এখানে রোহান তো কোনো অপরাধ নেই। তোমার আর দিহানের জন্য ও সব করতে পারতো। ছেলেটা সব কথা নিজের মাঝে চেপে রাখে, দিব্যের মতো কারো সাথে ভাগ করে না। তাই হয়তো বোঝা যায় না ও কতটা কষ্টে আছে। ঈশা আর কিছু বলতে পারল না। তার ইচ্ছের ওপর তো সব চলবে না, তাই না চাইতেও তাকে রোহানের রুমে শিফট হতে হয়। আর এদিকে রোহানের আজ খুব ভালো লাগছে, কারণ ঈশা বাসায় দিহানকে নিয়ে আসছে। 2 মাস পর ঈশাকে দেখবে। এখন আর পালাবে কোথায়? সারাদিন তো আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। বাসায় আসার সময় ঈশার জন্য ফুচকা কিনে আনলো রোহান। ভার্সিটিতে ঈশাকে ফুচকা খেতে বেশি দেখেছিল সে। সাথে অনেকগুলো কিটকাট চকলেট কিনল। ঈশার কিটকাট চকলেট অনেক পছন্দের। দিব্য প্রতিদিন নিয়ে আসতো বাসায় আসার সময়। সাথে একটা গোলাপ ফুলও আনতো মাঝে মাঝে। ঈশার গোলাপ ফুলও অনেক পছন্দ। অনেক ইচ্ছে হচ্ছে ঈশাকে গোলাপ ফুল দেওয়ার, কিন্তু যদি অন্য কিছু মনে করে, তাই আর নিল না। বাসায় এসে সোজা দিব্যর রুমে যায়, কিন্তু ঈশা আর দিহানকে না দেখে দমে যায়। রাজিয়া রহমানকে জিজ্ঞেস করল, মা, ঈশা আর দিহান আসেনি? রাজিয়া মনে মনে হাসলেন, মুখ ঘুরিয়ে বললেন, না। না শুনেই মুহূর্তে রোহানের মুখের আমেজ বিলীন হয়ে গেল। মন খারাপ করে টেবিলের ওপর ফুচকা প্যাকেট আর চকলেটগুলো রেখে রুমে চলে আসার সময় রাজিয়া বললেন, এগুলো কার জন্য? ঈশার জন্য এনেছিলাম, ওর পছন্দের। রাজিয়া মুস্কি হাসলেন। রোহান রুমে এসে দেখল নীল জামা পরা একটা মেয়ে ঘুমিয়ে আছে শান্তভাবে। ঈশাকে তার বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল রোহান। আবার যেন আমেজ ফিরে পেয়েছে। ঈশার পাশে এসে বসল। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে এসে মুখের ওপর পড়েছে। এত মায়া মেয়েটির মাঝে, কি নিষ্পাপ লাগছে দেখতে। দেখে মনেই হচ্ছে না এই মেয়েটি আবার ঝগড়াও করতে পারে। রোহান ঈশার চুলগুলো আস্তে করে সরিয়ে দিল। ঘুমিয়ে থাকুক আজ ঈশা। এত কাছ থেকে গভীর মনোযোগ দিয়ে দেখার সুযোগটা সে হাতছাড়া করবে না। অনেকক্ষণ এভাবেই তাকিয়েছিল রোহান। এক শান্ত আর মিষ্টি ভালোবাসার নজরে দেখেছিল রোহান তার প্রিয়তমাকে, যে চাহনিতে কোনো লালসা নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অভিমান আর অভিযোগের স্থান নেই। এই চাহনিতে শুধুই আছে প্রকৃত ভালোবাসা, অসীম মায়া, তীব্র অনুভূতি আর মিষ্টি সন্তুষ্টি। ঈশা নড়ে চড়ে ওঠাতে রোহান তাড়াতাড়ি সরে পড়ল। ঈশা রোহানকে দেখে খানিকটা লজ্জা পায়,
মনে মনে ভাবছে। উনি কি ভাববে? আমি এসেই ওনার রুমে অভদ্রের মতো ঘুমিয়ে পড়েছি, নির্লজ্জ বলবে। ঈশা নিজের কাপড় ঠিক করে রোহানকে বলল, মা বলেছিল তাই রুমে এসেছি। আমার ইচ্ছে ছিল না। আপনার সমস্যা হলে আমি দিহানকে নিয়ে চলে যাব। আপনি একটু মাকে বোঝাবেন শুধু। রোহান মনে মনে ভাবছে, এই মেয়েটা এত অদ্ভুত কেন? এতদিন পর আমাকে দেখে জিজ্ঞেসও করলো না কেমন ছিলাম এতদিন। শুরুতেই তার অদ্ভুত সব কথাবার্তা। সমস্যা হবে না আমার। কেন সমস্যা হবে না? আপনি কোথায় থাকবেন? দিহানের পাশে। আমি কোথায় থাকবো তাহলে? 2টা বালিশ দিয়ে রাখতে পারার মধ্যে। বিছানা যথেষ্ট বড় আছে, এখন কোনো সমস্যা হবে না। রোহানের উত্তর শুনে ঈশা মনে মনে খুশি হলো। তারপর রুম থেকে বেরিয়ে আসলো। রাজিয়া ঈশাকে দেখে বলল, ঘুম ভেঙেছে? জি মা। তোমার বর এনেছে এগুলো তোমার জন্য। ঈশা প্যাকেট খুলে দেখলো ফুচকা আর সাথে অনেকগুলো কিটকাট। ঈশা মনে মনে খুশি হলো। দিব্য নিয়ে আসতো তার জন্য কিটকাট চকলেট। আর অনেক দিন ধরেই ঈশার ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু কাকে বলবে? বাবাকে বলেছিল, কিন্তু বাবার ভাষ্যে এসব বাইরের জিনিস খেলে অসুস্থ হয়ে যাবে, আর সে অসুস্থ হলে তার বাচ্চাও অসুস্থ হয়ে যাবে। ঈশার এসব আবদার কেউ পূরণ করে না, একমাত্র দিব্যই সব বুঝত। আর আজ রোহানও বুঝল। ঈশাকে অনেকদিন পর মুচকি হাসতে দেখল রাজিয়া রহমান। ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মুখে হাসি মানায়, আর মন খারাপ করে থেকো না। ঈশা মুচকি হেসে বলল, জি। রাতের খাবার শেষে সব গুছিয়ে ঈশা রুমে এসে দেখল রোহান দিহানের সাথে হাসছে। ঈশা মনে মনে ভাবছে, দিব্য থাকলে হয়তো এভাবেই দিহানের সাথে খেলতো। রোহানের হাসি অনেকটা দিব্যর মতোই। রোহান হাসলেও গালে টোল পড়ে। রোহান ঈশাকে দেখে বলল, আমার ছেলে আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আমাকে বলছে এতদিন আমাকে ছাড়া তার ভালো লাগেনি। ঈশা মুখ বাঁকিয়ে বলল, আমার ছেলে প্রতিদিন আমার সাথে হাসতো খেলতো। যদি কেউ মনে করে আমার ছেলে এতদিন ভালো ছিল না, এটা তার মনের ভুল। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। ভালো না লাগলেও হাসতে পারে, কাউকে বুঝতে দেয় না। আপনি কি বোঝাতে চান? আমার ছেলে আমার সাথে ভালো থাকে না? ভালো থাকে না তো তা তো বলেনি। বলেছি আমাকে ছাড়াও তার ভালো লাগে না। আমার ছেলের তো মা বাবা দুজনকেই চাই, তাই না বাবা? দিহান আবার হেসে দেয়। দিহানকে খিলখিলিয়ে হাসতে দেখে ঈশা রোহানকে আর কিছু বলেনি। অদ্ভুত লোকটার জন্য সে তার ছেলের মন খারাপ করতে চায় না। আর যাই হোক, এই অদ্ভুত লোকটা তার ছেলের বাবা। এদিকে রিধির জন্য আজকের দিনটা বড়ই আনন্দের, কারণ রক্তিম আর রিধির বিয়ের ব্যাপারে রিধির আম্মি বাপ্পি রাজি হয়েছে শেষমেশ। আর এই রাজি করানোর ব্যাপারে বিশেষ অবদান রেখেছে রিধির 2 কলিজার বান্ধবী বর্ণ আর দিয়া, সাথে তার অনু ভাইয়া। 2 সপ্তাহ সময় নেয় তারা। 2 সপ্তাহ পর রিধি আর রক্তিমের বিয়ে। আত্মীয় বন্ধু বান্ধব ছাড়াও আশেপাশের অনেককে দাওয়াত করা হয়। অদ্বিতীয় দেশে এসেছে রিধির মন রক্ষা করার জন্য। রিধি অনেক অনুরোধ করেছিল। অদিতির মনেও কোনো অভিযোগ নেই। আর পাকিস্তানি একটি ছেলের সাথে বিয়ে হয়েছে 3 মাস হলো। ছেলেটির নাম আহাদ রোস্তম। অদিতির সাথে কাজ করত কোম্পানিতে। ভালো বন্ধুত্বও ছিল তাদের। অদিতিকে পছন্দ করত অনেক আগে থেকেই, কিন্তু অদিতি রক্তিমকে ভালোবাসত, তাই কখনো আহাদ তার ভালো লাগার কথাটি জানায়নি। কিন্তু যখন জানতে পারল রক্তিম অন্য একজনকে পছন্দ করে, আহাদ আর এই সুযোগ হাতছাড়া করল না। অদিতির মনে জায়গা করেই নিল। রিধি আর রক্তিম এয়ারপোর্টে এসেছে অদিতি ও তার হাজব্যান্ডকে রিসিভ করতে। অদিতি রক্তিমের সাথে আহাদের পরিচয় করিয়ে দিল। আহাদ রক্তিমের সাথে হাত মিলিয়ে বলল, নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইউ হেল্প মি টু গেট দিস লাভলি লেডি। রক্তিম মুচকি হাসল। অদিতি রক্তিমের কানের কাছে এসে বলল, দেখেছো, তোমার চেয়ে বেশি হ্যান্ডসাম। তুমি কি ভেবেছিলে তুমি একমাত্র সুদর্শন? রিধি অদিতিকে বলল। আপু তোমার বরটা না খুব। রক্তিম বাঁকা চোখে তাকাতে রিধি চুপ হয়ে যায় আর মনে মনে বলে, বুইরা বেটা রাক্ষস এত জ্বলছে কেন এখন? হ্যাঁ, আমাকে দেখিয়ে দেখিয়ে যখন আমার ভার্সিটির মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলা হতো তখন কি জ্বলে না আমার? খুব তো হেসে হেসে দাওয়াত দিচ্ছিল ওই দিন, আর আমি কারো দিকে তাকালে একটু প্রশংসা করলেই দোষ। রিধি রক্তিমকে ভেঙচি দিয়ে আহাদের কাছে গিয়ে বলল,
ইউ আর টু ইয়াং অ্যান্ড সো হ্যান্ডসাম। অদিতির দিকে তাকিয়ে বলল। আপু, আমি কি তোমার বরকে আমার ক্রাশ লিস্টে স্থান দিতে পারবো? অদিতি রক্তিমের দিকে তাকিয়ে হেসে বলল। অবশ্যই। রক্তিম হৃদির হাত ধরে নিজের কাছে টেনে আনলো আর বলল। বাসায় যাওয়া যাক। কাম আহাত, গেট ইন। ইয়া ম্যান। আহাদ আর অদিতি সামনে চলে গেল। রক্তিম হৃদির হাত ধরে বলল। কি বলছিলে তুমি? ক্রাশ লিস্ট মানে কি? তুমি কয়জনের উপর ক্রাশ খাও সারাদিন? রাস্তাঘাটে যাকে দেখো তাকে তেমন ভালো লেগেছে? আমাকে কি চোখে পড়ে না? পারবে না কেন? তুমি তো হচ্ছে আমার ওল্ড অ্যান্ড এক্স ক্রাশ। মানে হচ্ছে বুড়োদের মধ্যে একমাত্র তুমিই আমার ক্রাশ আর এক্স হয়ে গেছো। এখন তো রিসেন্ট ওই যে আপু বরটা যা ইয়াং। আমি তোমার এক্স? তাকাবে না ওটার দিকে, আমার দিকে দেখো। আরে এক্স ক্রাশ বলতে পুরনো ক্রাশ বলছি। ভালো তো শুধু তোমাকেই বাসি। তুমিই তো আমার ওয়ান অ্যান্ড অনলি ভালোবাসা, আমার একমাত্র বুড়ো রাক্ষস। এই জায়গা কি আমি আর কাউকে দিতে পারি বলো? রক্তিম মুস্কি হেসে বলল। অদিতির বরের দিকে চোখ দেবে না। কেন? রিধি তারপর রক্তিমের বুকের কাছে নাক লাগিয়ে বলল। ওরা গন্ধ আসছে। ভালো হয়েছে, এবার তোমার সব ঢং বন্ধ করো, চলো এখন। 2 সপ্তাহ পর আর রক্তিমের মেহেদি রাত। মেহেদি অনুষ্ঠান একসাথেই হয়। রোহান, ঈশা আর দিহানকে নিয়ে এসেছে রিধি রক্তিমের মেহেদি অনুষ্ঠানে। ঈশা আজ হলুদ শাড়ি পরেছে। রোহান ঈশার সাথে মিলিয়ে হলুদ পাঞ্জাবি পরেছে। রিধি রোহানকে বলল। আজকে কিন্তু একটা গান অবশ্যই গাওয়া লাগবে। আজকের গানটা আমার ছেলে মায়ের জন্য গাইবে, হবে তো? একদম ফাটাফাটি হবে। রিধি আর রক্তিম একে অপরের হাত ধরে আছে। তাদের দেখে অনেক দিয়ার হাত ধরলো শক্ত করে। কি করছো? আমার বউয়ের হাত ধরেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকে কি বলবে? আমার বউ, আমি ধরবো হাত। আজ যে আমাদের ভালোবাসার রাত প্রিয়তমা। হ্যাঁ, বিয়ে তোমার বোনের হচ্ছে, আমাদের না। আমার জন্য তো প্রতিদিন বিয়ের রাত। মানে? দূর, কি হাত ধরলাম, কত কথা তার। যাও, হাত ধরবো না হাত। অনেক হাত ছেড়ে দিলে দিয়া আবার শক্ত করে ধরে ফেলল আর বলল। ছাড়বেন একদম। অনেক মুস্কি হাসল। রোহান গিটার হাতে নিল। ঈশার দিকে তাকাতেই ঈশা চোখ নামিয়ে ফেলল। আজ অনেক মাস পর রোহান গিটার হাতে নিয়েছে। আজ তার প্রেয়সীর জন্য সে গান গাইবে। সে যে এখন শুধু তার প্রেয়সী, যার ওপর এখন শুধুমাত্র রোহানের অধিকার, আর কোনো কারো অধিকার নেই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়ে আকাশে, তোমারে দেখিতে দেয় না। রোহান ঈশার দিকে তাকিয়ে পুরো গানটি শেষ করলো। ঈশা একটিবারের জন্য রোহানের দিকে তাকায়নি। লজ্জা লাগছিল ঈশার খুব। পরের দিন রিধি আর রক্তিমের বিয়ে হয়ে যায়। রক্তিম আর রিধির অপেক্ষার সমাপ্তি হয় অবশেষে। বাসর ঘরে বসে আছে রিধি। রক্তিম ঘরে ঢোকার সাথে সাথে রিধি বিছানা ছেড়ে নেমে এক হাত এগিয়ে দেয়। রক্তিম রিধির হাত ধরে বলল। আমার বউটাকে আজ খুব সুন্দর লাগছে। জানি, সবাই বলেছে। কে কে বলেছে? ইফতি, আদি, শাহেদ, ইমতিয়াজ, নাফিজ, আরমান। ওকে ওকে, শেষ করো। আজকে আমাদের বাসর রিধি, আর তুমি অন্য ছেলেদের কথা বলছো? ও মা, তুমি জিজ্ঞেস করেছো কে কে বলেছে সুন্দর লাগছে? ওকে বাদ, এখন শুধু তুমি আর আমি। আগে আমার গিফট। মানে কিসের গিফট? আজ বর বউকে গিফট দেয়, আমারটা কোথায়? কি গিফট লাগবে আবার বউটার? ওয়েট, লিস্ট করতে হবে তো। লিস্ট করতে হবে না, তোমার যদি সম্মতি থাকে তবে সবচেয়ে বড় গিফটটা তোমায় দেব। সত্যি? দাও। এত তাড়াতাড়ি তো হয় না, বাবু আসতে তো সময় লাগবে। এখন থেকে প্রস্তুতি নিলাম না হয়। বাবু, এই আজ মাত্র বিয়ে হয়েছে আমাদের, কোথায় আমার হানিমুনে নিয়ে যাবে তা না, বাবু নিয়ে প্ল্যান করছো। আসলে বুড়ো হয়ে গেছো তুমি। এখনই বাবা হওয়ার ইচ্ছে যাচ্ছে তোমার, কিছুদিন পর শ্বশুর হতে চাইবা, তারপর দাদা, নানা। আচ্ছা সরি, বলো কি লাগবে গিফট? লাগবে না কিছু, বুড়ো রাক্ষস তুমি। আমাকে তোমার বুড়ো লাগে? তুমি জানো কত মেয়ে আমার পেছনে ঘোরে? কি? ছি রক্তিম, ছি, তুমি অন্য মেয়েদের না চাও? বৃদ্ধি, আজকে আমাদের বাসর, তুমি সব ঝগড়া কি আজ বাদ দিতে পারো না? রক্তিম বারান্দায় চলে যায় রাগ করে। রিধি এসে রক্তিমকে জড়িয়ে ধরে পেছন থেকে। আমায় ফেলে চলে এসেছো কেন? আমি হয়তো তোমার যোগ্য না,
আমাদের বয়সের পার্থক্য অনেক, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বলছো তুমি রক্তিম? কে বলেছে তুমি আমার যোগ্য না? তুমি আমার সব কিছু। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকবো না। ভালোবাসার মানুষকে পছন্দের নামে ডাকতে সবারই ভালো লাগে। আমার বুড়ো নামটা ভালো লেগেছে। রিধি রক্তিমের মুখে হাত দিয়ে বলল, তুমি কি রাগ করো? আমি তো আদর করে বলি, রক্তিম তুমি হচ্ছে আমার মিস্টার পারফেক্ট, আমার ভালোবাসা। সরি, আর কখনো ডাকবো না বুড়ো। রক্তিম হেসে রিধিকে জড়িয়ে ধরল। আমার বউটার যেমন ইচ্ছে হয় তেমন নামে ডাকবে। রক্তিম রিধির দিকে তাকিয়ে আছে বাধাহীনভাবে। রিধি বলল, কি দেখছো? ছোট্ট একটা মেয়ে এসেছিল একদিন। মেয়েটিকে কখন ভালোবেসে ফেলে আমার জানা হয়নি, আর আজ মেয়েটি আমার বউ। লম্বা একটা ছেলের সাথে দেখা হয়েছিল একদিন, যে রোজ আমায় বকতো, আবার চকলেটও কিনে দিত রাগ ভাঙানোর জন্য। একটা পচা রাক্ষস ছিল সে। তারপর সেই রাক্ষসটাই আমার মনে জায়গা করে ফেলে। আজ রাক্ষসটা আমার বাচ্চার দাদির একমাত্র পুত্রবধূর বর। রক্তিম রিধিকে আরও কাছে টেনে নেয়। আজ থেকে শুরু হবে রিধি আর রক্তিমের নতুন সংসার, যেখানে থাকবে ছোটোখাটো অপেক্ষা। রক্তিম অফিসে গেলে তার ফোনের অপেক্ষায় থাকবে রিধি। রক্তিম কবে বাসায় ফিরবে সেই অপেক্ষায় থাকবে রিধি। সাপ্তাহিক ছুটির অপেক্ষায় থাকবে তারা, যেদিন একটু বেশি সময় ভালোবাসার মানুষের সাথে কাটাতে পারবে। এই অপেক্ষা মিষ্টি অপেক্ষা। এখানে কোনো কষ্ট নেই, যন্ত্রণার স্পর্শ নেই, শুধুই ভালোবাসা আর ভালোবাসার স্থান। সকালে রিধির ঘুম ভাঙার পর সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। রক্তিমের ইচ্ছে পূরণ করার জন্য শাড়ি পরে নিল, মাথায় খোপা করলো আলগাভাবে, সুন্দর করে কাজল লাগালো চোখে। তারপর রান্নাঘরে চলে গেল রক্তিমের জন্য নাস্তা বানাতে। এদিকে রক্তিমের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। রিধি অ্যালার্ম সেট করে রেখেছিল। রক্তিম আশেপাশে রিধিকে না দেখে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো রিধিকে খুঁজতে। রিধিকে দেখে রক্তিম হাঁ করে তাকিয়ে আছে। রিধির কাছে ঘেঁষে দাঁড়ালো। সুন্দর লাগছে। চুপচাপ দাঁড়িয়ে থাকো। রিধি টেবিল ফ্যান চালু করে দিল। রক্তিম ক্যাবিনেটের ওপর বসে পড়ল। ফ্যানের বাতাসে রিধির চুলগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। রক্তিম মনে মনে হাসছে আর ভাবছে, মেয়েটির এখনও মনে আছে আমার ইচ্ছের কথা। রক্তিম রিধির কাছে এসে চুলগুলো কানের পেছনে গুজে কপালে চুমু এঁকে দিল। এমন সময় নবনী এসে পড়ল। রক্তিম আর রিধি নবনীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নবনী হেসে বলল, এত বড় রুম কেন দিয়েছি তোদের? আচ্ছা, আমি আসছি। রিধি দাঁতে দাঁত চেপে বলল, বল একটা, আমায় বিপদে ফেলে পালিয়ে এসেছে। রিধি রুমে এসে রক্তিমকে ইচ্ছে মতো শুনিয়ে দিল। আর রক্তিম রিধির মাথা ঠান্ডা করার ব্যস্ত। এখন হয়তো রোজ চলবে তাদের দুষ্ট মিষ্টি ভালোবাসা। এদিকে রাত 10টায় রোহান ঈশাকে ঘরে খুঁজে না পেয়ে ছাদে এসে দেখলো ঈশা দাঁড়িয়ে আছে এক কোণে। ঈশা রোহানের উপস্থিতি টের পেয়ে রোহানকে বলল, আপনাকে একটু অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ অবশ্যই। আমার থেকে আপনি তেমন কোনো আশা রাখবেন না কখনো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি দিব্যে জায়গা দিতে পারবো না আপনাকে। ভালো হবে আপনি কোনো অপেক্ষায় থাকবেন না আর। কথাটি বলে ঈশা ছাদ থেকে নেমে পড়ল। রোহানের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এক অন্ধকার রাতকে সাক্ষী রেখে রোহান মনে মনে বলছে, তোমায় কাছে পেয়েও পেলাম না ঈশা, কিন্তু যতটুকু পেয়েছি এর চেয়ে বড় প্রাপ্তি হয় না। আমি এখন অনেক সুখে আছি, অনেকটা সম্পূর্ণ। তুমি নাই বা আমার হলে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো হারাবে না। আমি অপেক্ষা করাও ছাড়ব না, অপেক্ষায় থাকব, তোমায় কাছে পাওয়ার অপেক্ষা।